লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেক দিন থেকে ভূতের ফিল্ম শুনি। কিছুদিন আগে 2011-র একটা এপিসোড শুনলাম। নোটিস করলাম যে আপনার ভয়েসে অনেক চেঞ্জ আছে। ইটস ন্যাচারাল এবং চেঞ্জ সবার মধ্যে আসে সেটা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে what if you already know about the changes waiting for you? Yeah, something like this. এরপরেই উনি ওনার লাইফের ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলছেন যে আমি তায়ানিন এখন টরন্টোর একটি জায়গায় তিনি আছেন এবং তিনি বলছেন অনেক ভাবলাম যে এই সিক্রেটটা শেয়ার করব না, কারণ এটা ভূতের ফিল্মের কোনো স্টোরি না। অলওয়েজ এইসব আমার সাথে শুরু হয়, এনিওয়েজ এইসব আমার সাথে শুরু হয় 2015 থেকে। এটা খুব ছোট্ট একটা ঘটনা। আমার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জ হলেও আমি আমার নানার বাড়ি ময়মনসিংহেই বড় হয়েছি। 2015-তে লাইফে ফার্স্ট টাইম আমি নরসিংদীতে যাই, একটা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন নেই, অ্যাজ ইট ওয়াজ ক্লোজ টু হোম, আচ্ছা, তারপরে তিনি বলছেন যে ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। আমি যা যা লিখেছেন আমি সেইভাবেই কিন্তু পড়ছি, কোনো কিছু আলাদাভাবে না পড়ার চেষ্টা করছি আমি। উনি যেভাবে লিখেছেন ওইখানে আমার পরিচয়, মানে যেহেতু পুরো ইংলিশে লেখা, তো আমার একটু মাঝে মাঝে ইংরেজি, উনি যেভাবে ইংরেজি লিখেছেন সেভাবে পড়বো, মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের বাংলা করে দেয়া। ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। সাপোজ ধরুন যে তিনি হচ্ছে আমার, মানে তিনি বলছেন যে এক্স এরকম কিছু একটা, এবং তিনি তার নামটা তারপরে লিখেছেন এবং তিনি সেই নামটা অমিট করতে বলেছেন। তার সাথে দেখা হবার পর আমরা একটা সম্পর্কে জড়াই, আর স্টোরি শুরু হয় এইখানেই। এক্স যখন ফার্স্ট আমার হাত ধরে, সে তখন সমানে কাঁপছিল। আই ওয়াজ সারপ্রাইজড। এমনটা হওয়ার তো কথা না, কারণ সে এর আগেও অনেকে মিট করেছে। এনিওয়ে, মেবি হি ওয়াজ নার্ভাস, সো আমি ইগনোর করলাম। নেক্সট যখন ওর বাসায় ওর বোন আমাকে দেখে, উনি তো আরো বেশি উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে, আমাকে অনেক কোয়েশ্চেন করে, আর এমন ভাবে করে যেন আমাকে আগে থেকে সে চেনে এবং মানে পরিচয়টা নতুন না আর কি। এরপর আমার সাথে তার ফ্যামিলিরও একই আচরণ করে। আমাদের অ্যাফেয়ার ছিল 3 মাসের। এর মাঝে আমি আমার এক্সকে কয়েকবার জিজ্ঞেস করি এই ডিফারেন্ট ট্রিটমেন্টের কথা, বাট সে মুখ খোলেনি। তারপর কোনো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য আমাদের বিয়ে হয়। আমরা চিলেকোঠার একটা ঘরে থাকতাম। আমার এক্স হাজব্যান্ড ঘুমের খুব পাগল, একবার ঘুমালে তাকে জাগানো খুব কষ্ট। ফার্স্ট নাইটে আমি ওয়াশরুমে যাবার জন্য তাকে ডাকি, বাট সে ওঠে না। সো আমি একাই বের হয়ে যাই, যদিও ভয় হচ্ছিল, বাট সাহস করে চলে যাই। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন আমার মনে হয় কেউ আমার কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, লাইক কেউ কিছু দেখার মতো, মানে কেউ কিছু আমার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে বা বলতে চাইছে। আমি এত পরিমাণ ভয় পাইছে, পিছনে তাকিয়ে কিছু দেখার মতো সাহস হয় নাই। দৌড়ে আমি ঘরে যাই আর ঘামতে থাকি। তারপর জানি না কখন ঘুমিয়ে পড়ি। তার 1 উইক পর আবার দুপুরে আজানের আগে আমি ছাদে ছিলাম। তখন আমি ছাদ থেকে দেখি একজন ফকির আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে চেনে বা আমার জন্য এসেছে। আমাদের বাসার মাত্র দুই তলা বিশিষ্ট, এবং আমি ক্লিয়ারলি দেখলাম যে সেই লোকটা আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। 2-3 সেকেন্ডের পর আজান হলো আর আমার মোহটা কাটলো। ট্রাস্ট মি, আই ওয়াজ সো স্কেয়ার্ড। এটা বুঝতেই পারছি কিছু একটা, মানে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, এবং আমি আমার
এক্স হাজব্যান্ডের সাথে সেটা ডিসকাস করলাম। সারপ্রাইজিংলি সে এটাকে খুব হালকাভাবে নিল এবং আমি এবং আই কুড আচ্ছা এবং আমি দেখতে পেলাম যে সে আমাকে মিথ্যা বলছিল। আমি খুব টেনশনে পড়ে যাই। ভাবলাম আমার আম্মুকে বলব। বাট আমি খুব ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না। ১ মাস হয়ে যায় আমাদের বিয়ের। এই ৩০ দিনে মেবি ৪-৫ বার মাত্র বা ৪-৫ দিন কিছু হয়নি। বাকি ২৫ দিনই আমার সাথে কিছু না কিছু হয়েছে। আমি কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেছি। যেমন আমার অ্যাক্সেসরিজ আ মানে যা কিছু আছে জিনিসপত্র, যা কিছু এগুলো সবকিছু এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায়। আমি মেক্সিমাম সময় অসুস্থ থাকি। রাতে রুমে হাঁটার নয়েজ পাই এবং মাঝরাতে কারো খুব মৃদু ডাকে আমার ঘুম ভেঙে যায়, ইত্যাদি, ইত্যাদি। ১ মাস পর ফার্স্ট বড় কিছু হয়। এবারও ওয়াশরুমে যেয়ে আমি আমার এক্সকে ডাকি যাবার জন্য। বাট সে এবার উঠে যায়। আমার সাথে বের হয়। ও ছাদের একটা কর্নারে দাঁড়ানো ছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যাই। কেন জানি ভয় লাগছিল না। ও আমাকে বলে, "We should get a baby." আমি ওকে ওর কাছাকাছি যাই। সাডেনলি আমার মাঝে একটা চেঞ্জ আসে। আমি বুঝতে পারি যে ও জোরে, জোরে আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন এবং মানে ঠিক সেই রকমটা যেটা আমি ফার্স্ট নাইটে বাথরুমের মধ্যে ফিল করেছিলাম। তার বডিটা আমার কাছে খুব কোল্ড মনে হয়। আমি তার ফেসের দিকে দেখি অনেস্টলি আমি আমার লাইফে আর এমন ভয় পাইনি এবং সে আমার হাসব্যান্ড না। সে আমার হাসব্যান্ড ছিল না। ইট ওয়াজ বিগ, হিউজ, ব্ল্যাক স্নেক। আমি তার দিকে দেখার সাথে সাথেই সে যেন আমার দিকে ফনা তোলে, বড় করে মুখ খুলে সাউন্ড করতে থাকে। মনে হয় যেন আমাকে ধমক দিল। আমি ভয়ে চোখ বুজে জোরে চিৎকার করতে থাকি। দেন কাউকে আমার হাসব্যান্ডের রুম থেকে বের হয়ে আমার সামলানোর ট্রাই করে। বাট আমি তখন কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না। ও আমাকে রুমে নিয়ে যায় আর আমার মাথায় পানি দেয়। নিচে থেকে আমার মাদারি ল আসেন আর আমার হাতে পায়ে তেল মাসাজ করতে থাকেন। কোনো রকমে সকাল হয়। সকালে আমি আমার হাজব্যান্ডকে সব বলি। এইবার সে একটু সিরিয়াস ছিল আর একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। হুজুর ৩ দিন টাইম নেন এবং আমাকে এক টুকরো পেপার দিয়ে ঘুমানোর আগে বুকে রেখে ঘুমাতে বলেন। বাট আমার সিকনেস আরও বাড়তে থাকে। বমি আর অ্যাবডোমিনাল পেইন বেড়েই যাচ্ছে। দেন we went to a doctor and get to know that I was pregnant, which was মানে খুবই সারপ্রাইজিং ছিল। এটা হওয়ার কথা না। আমি অবাক আর ভয় আর টেনশনে স্তব্ধ হয়ে যাই। আমার উইকনেস বেড়ে যায়। বাট মেডিসিনের যে মানে ইয়েটা সেটা ভালো হয়ে যায়। মেডিসিনের ফলে সেটা ভালো হয়ে যায় মেডিসিন নেওয়ার পরে এবং প্রেগনেন্সির ২ মাস পর এক রাতে ৩টা বা ৩টা ১৫ দিকে আমার ঘুম ভাঙে। রিজন একটা হালকা ঠান্ডা কিছু একটা আমার পা জড়িয়ে ধরে থাকে এবং আমার বেলি বাটনে এসে জড়িয়ে ধরেছে এরকম একটা কিছু। মানে বসেছে যে প্যাচ পেঁচিয়ে, পেঁচিয়ে বসে আছে এরকম টাইপের একটা কিছু। এবং আমি বুঝতে পারছিলাম ইট ওয়াজ আ স্নেক। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি। আমার মুখে কথা বন্ধ হয়ে যায়। I could feel I had lost my baby, but I couldn't move. আমি নড়তে পারছিলাম না এবং আমার ব্লিডিং হচ্ছিল এবং লাস্ট ১০ মিনিট ধরে আফটার 10 minutes I felt something very cold was climbing up. আচ্ছা এবং মানে আস্তে, আস্তে কোনো একটা ঠান্ডা কিছু একটা তার স্টোমাকের দিকে উঠছে। স্টোমাক থেকে আস্তে, আস্তে মানে গলার দিকে উঠছে এবং তারপর আস্তে, আস্তে কানের কাছে যাচ্ছে এবং সেটা বলছে সামথিং ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আ যে যখন আমি নড়াচড়া করার মানে
সামর্থ্য পেলাম বা নড়াচড়া করতে পারলাম, আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম অ্যান্ড হি টুক মি টু দ্য হসপিটাল। ডক্টর সেড it could be a life danger, but luckily I was safe. 1 উইক পর বাসায় আসি আর হাজব্যান্ডকে বলি ডিভোর্সের জন্য। যদি সে সিরিয়াস, যদি সে এইসবের রিজন আমাকে না বলে তো আমি আর তার সাথে থাকবো না। দেন হি টোল্ড মি দ্য স্টোরি বিহাইন্ড ইট। 2012-এ সে একদিন রাতে তার ছাদে একটা মেয়েকে দেখে। তার খুব অবাক লাগে। ওই মেয়েটার কাছে সে যায়, তখন ওই মেয়েটা তাকে বলে 2015-য় তাদের বিয়ে হবে, একটা বেবি হবে, আবার মারাও যাবে। ওই মেয়ে আরও বলে যে বিয়ের পর তার হাজব্যান্ডের ফ্যামিলি অনেক ভালো কিছু পাবে অ্যান্ড সে তার হাজব্যান্ডকে নিয়ে যাবে। সব বলার পর মেয়েটা স্নেক হয়ে যায় আর চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপারটি কি জানেন, ওই ড্রিমটাতে যে মেয়েটিকে সে দেখে সে আর কেউ নয়, সে আমিই ছিলাম। আর তার জন্য আমার প্রতি সবার বিহেভিয়ার ওইরকম স্ট্রেঞ্জ ছিল। তারা একটা হুজুরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। হুজুর বলেছিলেন এইটা কোনো জিন করেছে। একটা মিররে জিনের ওই জিনের হেল্পে আমার হাজব্যান্ডের বাসার সবাই আমার ফেস দেখেছিল, তাই সবাই আমাকে আগে থেকেই চিনত। জিন এটা কোনো কেন হয়েছে তা হুজুর বলেননি, শুধু বলেছেন যে আমি তাদের ফ্যামিলির জন্য লাকি, বাট আমার মারা যাবার পসিবিলিটি অনেক বেশি। তারা আমাকে যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন তার রিজন ছিল ইফ দেয়ার ওয়াজ এনি ওয়ে টু সেভ মাই লাইফ, বাট হুজুর সাইড যে যতক্ষণ পর্যন্ত আই অ্যাম উইথ মাই এক্স হাজব্যান্ড ইটস হার্ড টু সে এনিথিং। আমি আমার প্রেজেন্ট কে সব বলি আর তারা আমাকে নিয়ে আসে। দেন আই গট ডিভোর্সড অ্যান্ড I moved to Canada. But কোনো অতীত কখনো আসলে কিছু কিছু অতীত ভোলা যায় না। Still I saw something around me, but it never hurts me. And যেটা বলছেন যে this is my story, and তারপরে তিনি বলছেন যে আরো অনেক ইনসিডেন্ট আমার আছে তা যেগুলো আমি ইন ফিউচার আই ক্যান শেয়ার। আর তারপরে তিনি বলছেন যে তিনি তার জন্য প্রে করতে বলেছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার ঘটনাটা পড়লাম, একটু থেমে থেমে পড়তে হলো, যেহেতু ইংরেজিতে লেখা ছিল, বাট ঘটনাটা এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এসছে। এটা আপনার জন্য খুব খারাপ লাগছে যখন পড়ছিলাম সেই মুহূর্তে, এবং আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যখন আপনার ব্যাপারগুলো জানছিলাম। একটা বাচ্চাকে হারানো এটা অনেক কষ্টের ব্যাপার, এবং তার চেয়েও কষ্টের ব্যাপার যে একটা ঘটনা সারা জীবন, মানে এরকম একটা ভয় আতঙ্ক আপনি বলছেন যে এখন আপনি ফিল করতে পারেন এটা বয়ে নিয়ে বেড়ানো। তবে আমি বলবো যে এটা যে কারো লাইফেই এরকম যদি একটা ঘটনা, মানে চোখের সামনে, আমি কি আশ্চর্যজনক ব্যাপার যে উনি বলছেন যে ওনার এক্স হাজব্যান্ড ছাদে একজন মানুষকে দেখেছিলেন, দিনের পেছন থেকে শুরু করি, এবং একটি মেয়েকে, যেই মেয়ে তার সঙ্গে বলেন জানিয়ে দেন, আগে থেকে জানিয়ে দেন। এটা এমন কিছু না যে হ্যালুসিনেট করেছেন, কারণ যা যা বলেছে 3 বছর পরে তাই হয়েছে যে 2015-এ বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা মারা যাবে, সব কিছু মিলে যায়। এবং এই মেয়েটির সাথে পরবর্তীতে দেখা হয়, এবং দেখা হবার পরে বিয়ে হয়। সবকিছু খুব অদ্ভুত ব্যাপার, এবং এই জন্য বাড়ির মানুষজন খুব উইয়ার্ড বিহেভিয়ার করে। এই সব কিছু খুবই অদ্ভুত। কিভাবে আসলে, মানে আপনি আবার ফিউচার থেকে আপনি আপনার পাস্টে ফিরে গেলেন, মানে আপনি 2015 থেকে কিভাবে আপনি 2012-এ গেলেন, এবং যে সেখানে আপনি আপনার যে তখন যিনি হাজব্যান্ড হবার ছিলেন না বা হাজব্যান্ড হতে পারতেন তার সাথে কিভাবে ইনফরমেশন দিলেন, সবকিছুতে জিন দ্বারা হয়েছে আপনি বলছেন। কিন্তু এই জিনটা কেনই বা এরকম করলো, কেন কি হলো সেটা আমরা পুরোটা জানি না। কিন্তু এতে চোখের সামনে একটা জিন একটা মানুষকে সাপ হয়ে যেতে দেখলে বা এরকম আপনি যা যা বললেন, এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত ব্যাপার, এবং এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের, এবং ভাবলেও আতঙ্কিত হতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম লিখেছেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা। এবং আপনি যেখানে থাকেন না কেন, আপনি বাইরে মুভ করেছেন, বাট আপনি যেখানে থাকেন না কেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। আপনি অনেক ভালো থাকুন, সেটাই আমাদের প্রার্থনা ভূত এফএমের সবার পক্ষ থেকে। চলে যাব আমাদের যে গেস্ট আমাদের এখানে আছেন, আমি আসলে তার কাছে না যেয়ে আসলে থাকতে পারছি না।
আমাদের সাথে আছেন আহমেদ বাবু। আমি তার সাথে যাব এবং তার সাথে তার কাছ থেকে একটা ঘটনা শুনবো এবং এই শীতের রাতে তিনি আমাদের এইখানে উপস্থিত হচ্ছেন, এজন্য তাকে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি জানি যে তিনি সাধারণত এই ভূত এফএম ছাড়া আমি জানি যে অফিসের পরে বা রাতে এরকম কোথাও বের হন না উনি। আগে যেরকম অনেক জায়গায় যেতেন, এখন বের হন না। কিছু পার্সোনাল মানে শারীরিক অবস্থার কারণে মানে বের হতে চান না উনি, যে ঠান্ডা লাগা এই সেই। কিন্তু এই ঠান্ডার মধ্যে উনি এসেছেন, আমি খুবই সারপ্রাইজ বাবু ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে একদম বের হয় না এটা ঠিক না, এখনো বাইরে যাওয়া হয়, বাট আগের মতো এত র্যান্ডম যাওয়া আসা করা হয় না। আর ভূত স্পেশালি ঠান্ডার মধ্যে সময় আর ভূত এফএম ইজ মাই লাভ, এটা তো যদি মানে মানে কনকনে ঠান্ডাও হয় তাও চলে যাবো। কাজ একটা সময় আমি এমন ছিলাম যে টিনেজ বয়স যখন ছিল বা 22-21 ছিল, তখন কিন্তু নিউ ইয়র্কে যখন সবাই উপরে লাইক মাথায় ক্যাপ পরতো, পাইন লেগিংস পরতো নিচে, আমি কিন্তু সেগুলো পরতাম না। আমার ছবি দেখলো বুঝবেন মাথায় কোনো হ্যাট ক্যাপ কিচ্ছু থাকতো না। রাইট এটার উপরে কেউ কই হয়। তো এতটা সহ্য করতাম, এখন সেটাই মনে প্রতিশোধ নিচ্ছে ছবি। না, এটা তেমন কিছু না। রাতের বেলায় বের হলে ঠান্ডা লাগবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যে কষ্ট করে তারপরে এসছেন, কারণ আপনার কয়েকদিন ধরে তো আপনার একটু ঠান্ডা লাগাই কিন্তু আপনি এসছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই। অ্যান্ড আপনি আসলে মানুষজন খুব খুশি হয়ে যায় এবং তো আবার তাতে কৃতজ্ঞ এবং সবাই পছন্দ করে এর জন্য আমি মানে কি বলবো, আই এম রিয়েলি অনার্ড। আপনাকে ভিডিও আপনি আসার আগে আমাদের কষ্ট করে পাঠিয়েছেন, যেটা আমরা আপলোড করেছি এবং এটা খুব মানে এটা অনেকেই দেখতে পারবে যারা পেজ, আমাদের যে বুথ আপনার যে পেজটা, সেই পেজে যে আপনি ভিজিট করলেই আমাদের সেই ভিডিওটা বাবু ভাই সেই ভিডিওটা পেয়ে যাবেন। আমরা এখন যেটা করব, তার কাছে ঘটনায় যাব এবং আমরা খুব রিকোয়েস্ট করেছিলাম বাবু ভাইকে আসতে, বাবু ভাই চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। রাসুল ভাই, আর ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট মানে একটা কথা বলতে চাই রাসুল। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে কয়েকটা মানে দেখছিলাম কোয়ারিজ প্লাস কিছু মানুষের কিছু স্টেটমেন্টে বলা হচ্ছিল এই ভূত, জিন এবং অতৃপ্ত আত্মা নিয়ে। অর্থাৎ আমি একটু মানে সুযোগ পেলে চাচ্ছিলাম সেটা ক্লিয়ার করে দিতে। অনেকেই আপনার মতো বলবেন, একটু সমস্যা নাই তো। অনেকেই দেখি এটা বিশ্বাস করেন এবং বলছেন যে অতৃপ্ত আত্মা বলে কিছু আছে, মানে অনেকে লিখেছেন যে জিন বলে কিছু আছে, তার সাথে আছে অতৃপ্ত আত্মা এবং তারা এসে মানুষকে ভয় দেখায়। হ্যাঁ, তো আমি স্টেটমেন্টের মধ্যে একটু ক্লিয়ার করে ক্লারিফাই করে দিতে চাচ্ছি যে আহ, আহ, জিন তো অবশ্যই আছেন। হ্যাঁ, জিন অবশ্যই আছে, এটা আমাদের রিলিজিয়নে যে জিন বলে, জিন্নাত বলে, যারা মানে আনসিন, এবং তারাই ভূত তো আসলে আমাদের লোকাল দেওয়া একটা নাম আর কি। আমাদের বাংলা ভাষায় আমরা এটাকে মানে যে কোনো ভাষায় যেমন বলে, স্প্যানিশে বলে চোপা কাবরা, সো ওরকম ভাবে হয়েই যায়। বাট ভূতটা হচ্ছে আমাদের দেওয়া নাম, বাট জিন্নাত আছে, যেমন বিদেশে ওরা বলে ডিমেন, হ্যাঁ সেটা আছে। অতৃপ্ত আত্মা বলে আসলে কিছু নাই। এটা যদি আপনারা পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের 61 এবং 62 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা আছে যে আত্মাকে কালেক্ট করে নিয়ে যায় ফেরেশতারা এবং সেটা আল্লাহর তত্ত্বাবধানে থাকে। তো সুতরাং নো ওয়ে যেভাবেই সে মারা যাক আত্মা চলে যায় এবং ফেরেশতাদের হাতেই চলে যায়। তার কোনো ওয়েই নাই যে আত্মা এসে আপনাকে ভয় দেখাবে বা পৃথিবীতে ঘুরে বেড়াবে, এরকম কিছুই নাই। অ্যান্ড এটা আসলে যাই করে সেই জিন করে অথবা তার সাথে কারিন করে, এটাই। ওকে ওকে রাসু ভাই, এখন আমি যে কাহিনীটা বলবো সেখানেও কিছুটা এটা আছে, ব্যবহার আছে, তাই বলছি। এটা প্রবালের ঘটনা। দ্যাট ওয়াজ প্রবাল ইজ লাইক আমাদের ফ্রেন্ড। তো ওর বয়স আমাদের মতোই। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 90s, যখন সে স্কুলে পড়তো তখন সে বেড়াতে যায় তার দাদা বাড়িতে। এবং দাদা বাড়িতে, তার দাদা বাড়ি যেখানে ছিল সে জায়গাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা এবং মানে ওখানকার বেশিরভাগ মানুষই আর কি ওই মানে আর কি আপনার সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটা আর কি। এবং ওই অঞ্চলটাতে মানে সবাই মোটামুটি ওরকমই মানে ই করতো আর কি, থাকতো এবং পূজা পার্বণ হতো। এবং যখন ও প্রবাল ওখানে যায় সে সময় সম্ভবত ছিল হচ্ছে সরস্বতী পূজার সময়। অ্যান্ড ওই সময়টা তো বেশ কিছুটা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আই ডোন্ট নো মানে এখনকার সাথে কি সিজনে কি পরিবর্তন এসছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময় নাকি ঠান্ডা ছিল মোটামুটি বেশ এরকমই ঠান্ডা এখন যেরকম ঠান্ডা, মানে মোটামুটি হালকা একটা সোয়েটার বা কিছু পরে চলাফেরা করা যেত। তো প্রবাল যেটা করে যে প্রবালের খুব আগ্রহ ছিল ভূত প্রেত এসব ব্যাপারে, খুবই আগ্রহ ছিল। আর আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেরই খুব বেশি রকমের আগ্রহ ছিল ব্যাপারটা। এখন আমি খুব কম দেখি মানুষের মধ্যে আগ্রহটা, একটু ডিফারেন্ট পর্যায়ে চলে গেছে, বাট ওই সময় খুব বেশি ছিল। তো যেটা করে প্রবাল, ও
বাড়িতে যায় এবং এই ভূত প্রেতের প্রতি আগ্রহ, কারণ গ্রামটা তার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হয় শহরের থেকে, যে এখানে বিদ্যুৎ, সন্ধ্যার পরে কোনো আলো নেই, হ্যাঁ, হেরিকেন, দেন আপনার মোমবাতি এগুলো জ্বালিয়ে রেখেছে মানুষ, কুপি জ্বালাচ্ছে, এবং একটা ডিফারেন্ট পরিবেশ। হ্যাঁ, এরকম সময় তো ও মনে করে গ্রামের যার কাছেই সুযোগ পায় ভূত প্রেতের কথা আলাপ করে, এবং দেখা যাচ্ছে যে সব বেশিরভাগ মানুষই এই ধরনের জিনিসে বিশ্বাস অনেক বেশি। সবাই বলে সন্ধ্যার সময় এই জায়গায় যেও না, ওই জায়গায় যেও না। তো ওকে বলে যে তুমি কখনো রাতের বেলা হলেও যদি তুমি গ্রামের বাজারে বা হাটেও যাও, পূজার আগের সময় যেহেতু এখানে অনেক গান বাজনা হয়, অনেক কিছু হয়, বাট ভুলেও কিন্তু ওই হাটের বাইরে যে নদীর পাড় ধরে হাঁটবা না, এটা তুমি করবা না। কিন্তু নদীর পাড়ের একটা জায়গা আছে, যে জায়গায় নাকি ওইখানের ওই নদী কি যে নাম ছিল না, আমি ভুলে গেছি সঠিক যেটা বলছিল নদীর নামটা। বলছে যে ওই ওই নদীরই একটা জায়গা আছে যেটার ব্যাংকটা অনেকটা কাইন্ড অফ লাইক, মানে পার্টটা অনেকটা মানে সমুদ্রের, যেমন আমরা গেলে সোপান যেভাবে যায় ওই রকম একটা সোপান। তো বলছে ওই জায়গাটাতে দুপুরবেলা অনেক সময় যেটা হয়েছে, মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, মানে মাটিতে পুঁতে ফেলে, করে বিভিন্ন, কিন্তু রাতের বেলাটাও অনেক খারাপ, ওখানে কোনো মাঝিও যায় না, তো তুমি ওই জায়গায় যাবা না। তো এই কথা বলাতে প্রবালের ভেতরে কিন্তু আসলে ওই জায়গাটা সম্বন্ধে কিউরিয়াসিটি বেশি তৈরি হয়েছে। অ্যান্ড সে যেটা করে, একদিন এরকম রাতের বেলা গ্রামের ওই বাজারে যায়, যে এবং রাতের বেলা বেশ খানিকক্ষণ কাটিয়ে যখন ওই সময় বলছে যে ওখানে রাত 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়তো গ্রামের মানুষ, 8টা 8:30 9টা। তো ও ঠিক সেই 8টা 8:30টার সময় ওখান থেকে বের হয়, বাজার থেকে বের হয়ে সে আস্তে আস্তে হাঁটা দেয়, এবং সে নদীর দিকে হাঁটা দেয়। এবং ওর কাছে তখন কোনো টর্চ লাইট, যেটাকে বলে ফ্ল্যাশ লাইট, যে টর্চ লাইট বলছে, সে টর্চ লাইটও নেই, কিচ্ছু নেই, ও হেরে যাচ্ছে। তো তখন এক পর্যায়ে যখন গ্রামের শেষ প্রান্তটা পার হয়, তার মনে হয় যে আমার কাছে তো একটা আলো টালো কিছু রাখার দরকার। তো যেটা করে যে সে একটা মোমবাতি কিনে নেয়, একটা ম্যাচেস কিনে কিনে সে নিজের কাছে রাখে, রেখে সে হাঁটতে কাটে। তো হাঁটতে দেখে যে নদীর যেই মানে যেই অংশটা পর্যন্ত নৌকা ছিল, খেয়া পারাপারের একটা মাঝি থাকে, সেও নাই, তারপরে কয়েকটা নৌকা রাখা, এবং যে পর্যন্ত নৌকা সেই বর্ডারটাও সে পার হয়ে যায়। এবং এখন যে সে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, সে কিন্তু ঠিক সেই যে পাড়টা, নদীর যে জায়গাগুলো খারাপ বলা হচ্ছে ওই জায়গায় যাচ্ছে সে। তো সে হেঁটে যাচ্ছে, দেখে যে হাতের বাম দিকে এখন আর ঘর বাড়িও নেই, গাছপালা সব নদীর পাড় থেকে শুরু হয়ে গাছপালা শুকিয়েছে, এবং গাছপালার থেকে দূরে দেখা যাচ্ছে ক্ষেত, শস্য ক্ষেত অনেক দূর পর্যন্ত। এবং ও চাঁদটাও এমন একটা অবস্থায় যে চাঁদটা অর্ধেক মেঘে ঢাকা, এবং মানে আলো কমে যাচ্ছে প্রায় মেঘে মেঘে। পেরম করতে করতে দূরে এক জায়গায় সে দেখে নদীর বালির পাশে চিকচিক, এবং দূরে একটা রেখা, মানে একটা কিছুর মতো দেখা যাচ্ছে নদীর পাড়ে। তো ও মনে করে যে এটা তো মেবি কিছু একটা। তো আস্তে হেঁটে হেঁটে তো যায়, যত কাছাকাছি যাচ্ছে দেখে যে ওটা আরো স্পষ্ট হচ্ছে। হতে হতে দেখে একটা নৌকা ওখানে আছে। নৌকার উপরে সাধারণত ওখানে রাতে যেগুলো অ্যাক্টিভ নৌকা, মানে মাঝিরা যে থাকে, একটা কুপি থাকে বা কিছু থাকে, ওইটার উপরে কিছুই নেই। তো ও দেখতেছে ওই চাঁদের হালকা আলোতে যে নৌকার উপরে একজন মাঝি মানে একজন মানুষ বসা আর কি। মানুষটা পেছন ফিরে বসে আছে, এবং মানে তার গায়ে কি কাপড় পরা সেটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু মনে হচ্ছে মাথায়ও কিছু কাঁচানো। তো ও বলতেছে যে, এখান থেকে রাখ দিচ্ছে যে, এই যে ভাই 2-3 বার। তো ও লোক কোনো করতেছে না, কথার উত্তর দিচ্ছে না। সো আরো কাছে চলে যায় নৌকাটা, যখন নাকি সে একদম পাড়ে আসছে নৌকার মানে গুলুইর কাছে, তখন সে পানির আওয়াজ পাচ্ছে, পানি এসে চপাত চপাত করে বাড়ি দিচ্ছে। আবার ডাকে, এই যে ভাই। তখন শেখর মাঝিটা একটু মুখ তুলে তাকায়, বলে না, বলে যে এখানে আপনি মানে এই যে আপনি কি এখান থেকে নদী পার করে ওই পারে নিয়ে যান? তখন বলে না। বলে তাহলে আপনি এখানে কি করতেছেন? বলে আমি বসে আছি, আপনি কি চান, আপনার কি দরকার? বলে আমি শুনছি এই জায়গায় নাকি ভুতুলে ব্যাপার স্যাপার হয়, ভূতে ধরে। তো কিসের ভুতুলে ব্যাপার স্যাপার? বলে ভূত আছে, এই আছে সেই আছে। তো ওই লোক কোনো উত্তর দেন আর কি। ও তখন বলে কি, আমাকে আপনি একটু ভুতুরে জায়গাটা নিয়ে যেতে পারবেন? আপনি টাকা চাইলে আপনাকে দিব, আপনি চাইলে আপনাকে 50 টাকা পর্যন্ত দিব আমি। কারণ ও যখন এখানে আসছে ওই গ্রামে, তখন ও দেখছে যে নদী পার হতে 1 টাকা দেয় মানুষ, ঠিক আছে, ব্যাক ইন সেই 90s সময় তখন ওই নদী পার হতে 1 টাকা দেয়। তো ও বলছে 50 টাকা বেশ ভালো অ্যামাউন্ট কিন্তু তখন। তো ওই লোককে যখন বলে যে আমি 50 টাকা দিব, তো ওই লোক কোনো কথা না বলে ওকে মানে ইশারা করে নৌকাতে উঠতে। তো প্রবাল নৌকাতে ওঠার পরে ওই লোক ওকেই বলে, মানে ওই যে সামনে একটা দাঁড়ের মতো দেখা দিয়ে,
তো ওইটা নেয়, ওটা নিয়ে ও নিজে বুঝে যে ওকে ঠেলা দিতে বলছে, তো ঠেলা দেয়। ঠেলা দিয়ে আস্তে 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 করে নৌকাটাকে একটু সামনে নেয়, তারপর ওই লোকটাকে বেয়ে নিয়ে যাওয়া শুরু করে। এখন ও দেখে যে নদীটা ঠিক পার করে নিচ্ছে না, নদীর আরেক দিকে মানে আরো ওদিকে যেদিক দিয়ে ও হেঁটে যাচ্ছিল যেই দিকে, সেই দিকেই নিয়ে যাচ্ছে তাকে। হ্যাঁ, মানে নদীর মধ্যে দিয়ে, মানে নদীর মানে মাঝামাঝি নিয়ে যেয়ে চলে যাচ্ছে। তো ও চিন্তা করে কোথায় নিচ্ছে, কত দূরে আমি আবার আসবো কেমনে, একবার চিন্তা করে, আবার চিন্তা করে ধুত দেখি কই নিয়ে যায়। তো এরকম নিয়ে যাচ্ছে যাচ্ছে ও এক সময় দেখলো যে গাছপালা শেষ, দুই পাশে বিশাল বিশাল মানে খালি খোলা প্রান্তর, এবং শুধু শব্দের মধ্যে সে পাচ্ছে নদীর মধ্যে হালকা বাতাসের শব্দ, ঠান্ডা লাগতেছে, আর ওই আপনার ওই গুলোই লোকটা যে দাঁড় বাইছে ওই দাঁড়ের কড়কড় কড়কড় আওয়াজ আর কি। তো এরকম করতে করতে এক সময় সে একটা জায়গায় আসলো, সেই জায়গাটা বেশ প্রান্তরের পাশে গাছপালা আছে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু বেশ ধোঁয়াটে ওই জায়গাটা আসল ভাই, বেশ লাইক কুয়াশা ছাড়তেছে, মানে মানে ওই পার্কটার পাশে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা ধোঁয়ার মতো। তো এবং এরই মধ্যে কিন্তু সমস্ত লোকালয়ের দূরের যে আলো সব হারায় গেছে, মানে ও কিন্তু এটা দেখছে না, পুরা রাতের অন্ধকার, চাঁদ যে হালকা মাঝে মাঝে উঠতেছে, এটার মধ্যে যা দেখতেছে এতটুকু। আস্তে আস্তে নৌকাটাকে নদী পার করলো, বা পার করে মানে নদীর ওই পারে চলে গেল, চলে যে ওই পাশের যে পাড়টা সে পাড়ে ভিজালো, এবং পাড়টা এমন জায়গায় মানে এদিক থেকে উঠতে যেও বেশ কষ্ট হবে নদীর ওই পারে। তো লোকটা ঘুরায়, নৌকা ঘুরায় কিন্তু ওর পাড়টাই আগে দিছে ওকে ওঠার জন্য। তো ও যখন আস্তে 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 পাড়ে উঠলো, কষ্ট করে হাঁকতে টাচ্ছে, ওই লোকটাকে সে টাকা দিয়ে বলবে কিছু, লোকটা কোনো কথা না বলে দেখলে নৌকাটাকে টান দিয়ে সরাই নিল ওখান থেকে। ও তখন ডাক দিচ্ছে, এই যে ভাই কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন, আমি কেমনে যাবো, এসে কোনো উত্তর দিল না লোকটা। লোকটা নৌকা ঠেলে নিয়ে গেছে দূরে। তোর তখন বুক ছ্যাক করে উঠছে। প্রথমত সে আপনার মানে সে তো ঢাকার ছেলে, সে তো ওখানকার ছেলে না, এবং এত দূরে আসছে, এখানে কোথায় কোন গ্রাম কিছুই সে জানে না, নৌকা বেশ খানিকক্ষণ পাড়ায় নিয়ে গেছে তাকে। তো ও উপরে উঠলো, উপরে উঠে চিন্তা করতেছে যে আসলে সময়টা তো পার করতে হবে, আর কি ভৌতিক জায়গায় একটু কিউরিয়াসিটিও পেয়ে বসছে তাকে। তো ও হাঁটতেছে, হাঁটতে 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 যে কুয়াশার মধ্যে দেখতেছে আসলে কিছুই তেমন একটা দেখা যায় না, মানে খুঁজে খুঁজে জাস্ট নদীর পাড় যে হাঁটতেছে, হুজুটও খাচ্ছে, পায়ে মানে পায়ে পা মানে কিছু একটা বেঁধে পড়ে যাচ্ছে এরকমও। তো এরকম খেতে 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 তে এসে পড়ছে এক জায়গায়, গিয়ে দেখলো যে কুয়াশা এত ঘন হয়েছে যে ও কিছুই দেখতে পাচ্ছে না, এবং একটা ইসের মধ্যে ওর হাত লেগে গেল, দেখছো মনে হয় বেড়া টেড়া টাইপের, মানে খড়, মানে বেড়া টেড়া থাকে না ওই যে গাছের পাতা টাতে দিয়ে দেখো ওরকম। তো ওইটা সে হাঁচড়ায় পাঁচড়ায় সরায়, সরাসি ঢুকে একবার ভাবতেছে সে ম্যাচ জ্বলবে নাকি, এরকম চিন্তা করতে করতে আবার ঢুকছে, একটু দেখতে পারলো সামনে একটু রাস্তার মুখো। তো হেঁটে গেছে, হেঁটে হেঁটে যেতে যেতে তো এক সময় হলো কি ওর পায়ের তল থেকে ধাপ করে মানে মনে হলো মাটি সরে গেল, এবং ও খানিক ধাপ করে নিচে পড়ে গেল। নিচে মানে প্রায় আপনার কয়েক ফিট নিচে, মাটির নিচে। পড়ার পর যেখানে পড়ছে সেই জায়গায় মনে হচ্ছে যে পুরানো মানে কেমন ইস্টি হাতটিতে মাটি টাটি পাচ্ছে, এবং ওর একবার হাত সরাতে যে আপনার একটা হাড্ডি পেয়েছে হাতের ভিতরে, হাড়। তখন তার মনে সন্দেহ হয়েছে আমি কি কোনো কবরের মধ্যে পড়ছি নাকি। তখন সে বের করে বসে ওখানে জাস্ট কোনো মতে দাঁড়ায় হাতটা ফাতটা ম্যাচটা বের করছে, ম্যাচটা বের করে ম্যাচটা জ্বালছে, এর দেখলো যে আসলে তার আন্দাজটাই ঠিক। ও যেখানে আসছে সেটা একটা গর্ত, দ্যাটস মিন একটা কবর, কবরটা মনে হয় পুরানো কবর, উপরে কোনো ভাঙাই ছিল, ভেঙে পড়ে গেছে, এবং ওর আশেপাশে অনেক বাঁশের পুরানো বাঁশেরই পড়ে আছে। তারপর আপনার ওই যে মানে মানুষের কিছু হাড় হাড় টাইপের কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে ম্যাচ নিতে যাওয়াতে সেটা সে আর করতে পারেনি। তো খুব ভয় পেলো, প্রচন্ড ভয় পেয়ে গেল সে। তো কোনো মতে হাতড়ায় পাতড়ায় চেষ্টা করে কবরের উপর উঠলো, উঠে চিন্তা করতেছে কিভাবে কি যাবে না যাবে। তো আপনার চিন্তা করলো যে আমি হাঁটা দিই একদিকে। তো হাঁটতেছে কিছু দূর, হাঁটতে 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 সে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলো যে এরকম একটা মানুষ এই বসে আছে। মানুষটার অবয়ব বোঝা যাচ্ছে পুরা স্পষ্ট, মানে কোনো মানুষ যেটা না, মানে একটা মানুষের অবয়ব বসে আছে। তো ও চিন্তা করলো যে এই মানুষটা এই জায়গাটা এইভাবে বসে আছে, এটা কেমন। তো ও ডাক দিল, হ্যাঁ এই যে ভাই, এই যে ভাই, কোনো উত্তর দিচ্ছে না। তারপরে মানুষটা ওর সাথে কথা বললো, এবং কথা বলার আসলে ভয়েসটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ভয়েস, উইচ ইজ লাইক আমি নিজেও এরকম ভয়েস শুনেছি আমার জীবনে। যখন কোনো মানুষ পজেসড হয়, পজেসড হলে মানুষের একটা ভয়েস হয়, চেঞ্জ হয়ে যায় অনেক। চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমি বাংলাদেশে মানুষের পজেসড ভয়েস শুনছি, অ্যান্ড দ্যাট ওয়াজ যেটা শুনছি সেটা ছিল হচ্ছে মানে লাইক নারী কণ্ঠের সাথে যদি পুরুষ কণ্ঠটাকে মিলায় চিকন করে ফেলে,
আমাদের দেশের যে আমি দেখছি কাউকে পজেস করলে যে ভয়েসটা হয় একদম সামনে, দ্যাট ওয়াজ লাইক দ্যাট, লাইক ইঁদুর যদি কথা বলে কোনোভাবে, ঠিক এরকম একটা গলা। এবং ও বলছে ঠিক ভয়েসটা, আর বাইরে যেগুলো দেখছি সেটাতে একটু মোটা হয়ে যায়। এখন আমি এটার পরে ডিফারেন্সটা আমি বের করার চেষ্টা করছি অনেকের কাছে শুনে, যে কেউ যদি পুরুষ জিন দ্বারা পজেস্ট হয় তখন তার গলা মোটা হয়ে যায়, নারী জিন দ্বারা যদি পজেস্ট হয় তাহলে তার গলা চিকন হয়ে যায়। এটা আমার শোনা আর কি কথা বিভিন্ন মানে এরকম এক্সপার্টদের কাছে। তো যাই হোক, তো ওরকম চিকন গলায় ওকে বলা মানে ওকে বলতেছে যে এখানে কেন আসছিস, বেশি শখ হয়েছে ই দেখার, দেখবি, কয়টা দেখবি দেখায় দে এখানে, হ্যাঁ তুই তোর তোর বেশি শখ, হ্যাঁ। তারপর ওকে আরো অকথ্য ভাষা গালাগালি শুরু করে, মানে যা তা ভাষা গালাগালি শুরু করে, এবং এমন এমন নোংরা কথা রাসুল ওকে যেটা বলে যেটা ও ছাড়া কারো জানার কথা না ওর সম্পর্কে, হ্যাঁ, মানে ওর পার্সোনাল সম্পর্কে এটা ওইটা বলা শুরু করে বিভিন্ন কিছু, যে তুই এই করছিলি মনে নাই তোর এসে, তখন ও ওকে মানে লাইক হিউমিলিয়েট করে দেওয়ার মতো এমন সব কথাবার্তা বলে। এবং ও তখন এটা সহ্য করতে না পেরেও দৌড় দেয় এদিক থেকে, এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড় দেয়, এবং দৌড়াতে দৌড়াতে একসময় নদীর পাড়ে চলে আসে। পাড়ে চলে এসে সে আর কোনো দিক মানে দিক না পেয়ে সাঁতার জানতো, ওই নদীতেই লাফায় পড়ে সে। এবং এই ঠান্ডার মধ্যে নদী সাঁতরার সাথে সে নদীও পার হয়ে যায়। নদীটা খুব বেশি বড় অবশ্য ছিল না, মানে ইসে আর কি, এই পাশে ওই পাশে একসময় নদীও পার হয়। এবং ওই পারে এসে সে মানে ঠান্ডায় কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে একসময় সে যতটুক পারে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে একসময় সে জ্ঞান হারায় ফেলে। এবং পরদিন সকালবেলা ওর যখন হুঁশ ফিরে, মানে পরদিন সকাল বলতে কি মানে ধরেন মানে যখন রোদ ওঠে তখন সে দেখে যে তার হুঁশ ফিরছে, এবং তাকে তখনও কেউ নেয় নাই, সে একটা জায়গায় পড়ে আছে যে জায়গায় আপনার ঘাস টাস আছে এবং কোনো মানুষজন নাই, এবং সে নিজে কাঁপতেছে, তার ডুবতেছে, তার জ্বর আসছে। এই অবস্থায় সে কোনো মতে হাঁচড়ে পাচড়ে ওই ওখান থেকে উঠে উঠে হেঁটে 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 সে আপনার ওই বাজারের দিকে যায়, যে মানুষজনের সামনে কথা বলে, দোকানদারের সাথে কথা বলে, এবং প্রলাপ বগার মতো অবস্থা দেখে ওখানকার একজন মানুষ খোঁজখবর করে তার দাদা বাড়িতে তাকে নিয়ে আসে, এনে তাকে রাখে। তো ও দাদা বাড়িতে আনার পর তো কয়েকদিন অসুস্থ থাকে, এরকম করে তাকে পরবর্তীতে ঢাকায় নিয়ে আসে। কিন্তু যেটা হয় রাসেল ভাই, ও আসলে ঢাকায় আসার পর থেকে উদ্ভট সব কার্যকলাপ শুরু করে, লাইক আপনার অনেকটাই সে অ্যাবনর্মাল টাইপের মানুষ হয়, মানে লাইক পড়াশোনা যে ভালো স্টুডেন্ট ছিল সেটাও তার অনেকটা কমে যায়, মানে বেশ উচ্ছৃঙ্খল জীবনযাপন, এটা সেটা, এবং খাওয়া দাওয়া এসবের প্রতি অনেক আকৃষ্ট, এবং লাইক অনেক কিছু। তো তার বাবা মা এটা নিয়ে খুব টেন্সড হয়ে যায় যে আমার ছেলেটা এরকম কেন হয়েছে। এবং করতে করতে তাকে একবার একজন হুজুরের সাথে দেখা করে, বলে যে আমার ছেলে এরকম। তো হুজুর বলে আপনার ছেলে তো আসর আছে তার উপর, এবং আসর আছে, এবং এটা আসলে আপনার না তাড়ালে সেই হবে না। তো বিভিন্ন রকমের তাকে রেমেডি দেয় হুজুর, এবং যেটা হয় প্রত্যেকটা বাড়ি যতবারই তাকে বিভিন্ন রেমেডি দিচ্ছে কোনোটাতেই সে একদিন দুই দিনের সাথে কোপ আপ করে, তৃতীয় দিন আর কোপ আপ করে না, এবং সে বিশাল ঝগড়াঝাটি এরকম করে। তো ফাইনালি তার বাবা এরকম একজন বড় আলেমের সাথে দেখা করে ওই ওনাকে একবার বলে যে আপনি আমাকে হেল্পটা করেন, আমার ছেলেটাকে একটু করেন। তো ওদের বাসায় এরকম একটা করেন আর কি, এক্সরসিজম করে। তো এবং সেখানে নিয়ে আসার পরে ওকে ঠিক ওই হুজুরটা বলে যে সন্ধ্যার পরে যে আপনি বাসার মধ্যে কাউকে রাখবেন না, আলো টালো বন্ধ করে দেন, এবং এই মানে আপনার ছেলেরই হবে। তো আমি এক্সরসিজম করবো আর কি, জিন তাড়াবো। তো এই জিন তাড়ানোর ব্যাপারটা প্রবাল কিন্তু মানে বাকি অংশটা সে জানতো না ওই দিন, এটা এটা খুবই একটা আজব ব্যাপার। বাকি অংশ জানতো না, সে জানতো না কিভাবে হয়েছে, যে সে জানতো তার বাসাতে অ্যারেঞ্জ করছে, কিন্তু ওকে দিয়ে এনে কখন কি করবে এটা জানতো না। এবং ও আমাকে বলছে যখন নাকি হুজুর আসলো, এসে ওর সাথে কথা শুরু করলো, তারপর থেকে তার কিছু মনে নাই। এবং এটা ওর বড় বোনের কাছে আমি যতটুকু শুনছি, যে যখন নাকি ওকে এক্সরসিজম করে হুজুর, ওর ওর উপরে ওই জিনিসটা আসর করায় আর কি। আচ্ছা, এবং যে আসর যে করায়, এবং সে প্রবালের গলা নাকি ওরকম হয়ে যায় আপনার, এই জাস্ট লাইক দ্যাট, মানে আপনার এই মানে মানে চেঞ্জড মিক্সড একটা গলা হয়ে যায়। এবং ওকে মানে এরকম প্রশ্ন করে, এবং সে বলে যে আমি একটা ওই শ্মশান ঘাটের এই মানে পেতনি টাইপের কিছু বলে, বলে যে আমি এখানে আসছি ওকে পছন্দ করছি, এবং আমি ওকে মানে করব, বিয়ে করব, নিয়ে যাব। তো এই হুজুর অনেক কিছু বলে, দোয়া পড়ে, এবং অনেক কিছু করে একসময় তাকে এক্সরসিজম করে ওটাকে তাড়ায় দেয়, তাকে বলে আরাতেরা। এবং ওর জন্য কিছু তাবিজ আরক এগুলো দিয়ে দেয়, বাসা বন্ধ করে দিয়ে যায়, বলে যে এর বাইরে যাতে না যায়। তবে
ওর এরকম মাঝে মাঝে ভুল হতো, যেটা হচ্ছে যে ওর ওই যে তাবিজ যেটা অনেক সময় না পড়তো। যেমন একদিন যেটা হচ্ছে, ওর বোন দেখছে সন্ধ্যার পরে ওকে ওকে পাচ্ছে না তখন, ধরেন সন্ধ্যার পরে ওকে খুব চোখে চোখে রাখতে, তো বাসায় ওর ইয়েও করতে না। তো ওর বোন দেখতে সন্ধ্যার পর অনেকক্ষণ ধরে ভাই নাই, বাসায় ছিল নাই। তো ওর বোন খুঁজতে খুঁজতে ওর বোন ছাদে যায়, কিছু কাপড় ছিল আনতো। তো যে দেখে যে ও বাসার মানে তখন সূর্য ডুবে যাচ্ছে, জাস্ট লাইক আপনার বারান্দার যে রেলিংটা, প্যারাফিট ওয়াল, সেটার ওই পারে যে কার্নিশটা, সেখানে সে দাঁড়ায় আছে। তোর বোন যে ডাকে প্রবাল প্রবাল, তো সে কি করে, বোনের দিকে তাকায়, তাকায় হাসি দেয়। হাসি দিয়ে সে এমন একটাই করে যে ও লাফ দিয়ে পড়ে যাবে ওখান থেকে। আচ্ছা, ওর হাসিটা এমন অতিপ্রাকৃত মানে অপ্রকৃতস্থ ছিল যে মানে এটা ওর সাথে কোনোভাবেই যায় না। ওর বোন করে কি, যে লাফ দেয়, মানে এতটুকু একটা ডিস্টেন্স ছিল, লাফ দিয়ে ভাইয়ের কলার চেপে ধরে। আচ্ছা, চেপে ধরে টেনে এই পাশে ওকে নিয়ে আসে। এবং তখন ও বলছে যে, ওর বোন বলছে যে ও আমাকে ছাড়ানোর জন্য যে চেষ্টাটা করছে, ওর আসরিক শক্তি ছিল, কিন্তু আমি জাস্ট আমার ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য এত জোরে টান দিছি, যেটার জন্য ও পারেনি। এবং আমি দোয়া পড়তেছিলাম, দোয়া পড়তে পড়তে ওকে নিয়ে আসছে। এবং এইভাবেই নাকি ওর অনেক সময় চলে যায়। পরবর্তীতে ও আস্তে ধীরে মানে আর কি এই জিনিসটার থেকে অনেকটাই মুক্ত হয়, কারণ ওকে খুব বাসায় কেয়ারফুলি রাখা হতো। এবং প্রবাল পরবর্তীতে এখন কানাডাতে আছে, এখন মোটামুটি এইসব ব্যাপারে হয় না। তবে ও আমাকে এখনো বলে যে এখনো মাঝে মাঝে ওর ওইখানেও অনেক মিস্টেরিয়াস ফিল সে করে, বেসমেন্টে হঠাৎ নামলেই সে নামলে আহ, এরকম সে ফিল করে। তা আমি জিজ্ঞেস করছিলাম যে তুই কি ফিল করতি তখন ওই জিনিসটা। বলে অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমি দেখতাম, আমাকে যে বলতো যে আসল করছে ওই জিনিসটাকে আমি দেখতাম। সে একটা মেয়ে ছিল, ওকে। হ্যাঁ সে একটা মেয়ে ছিল এবং সে দেখতো। তো এরকম আমি কিন্তু আরো কাহিনী শুনেছি, যেমন আমার মামারও এক মামারও ছিল এরকম একটাই, বলেই ফেললাম আর কি, তারও এরকম একটা পজিশন ছিল, তিনিও কিন্তু বলতো তিনি দেখতেন। অনেকেই দেখেন, এটা আমিও শুনছি। হ্যাঁ, এবং মানে এই জিনিসগুলো খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস রাসেল ভাই। আমার মামার সাথে যেটা ছিল সেটা তো আমি নিজের সাধ্যই পাইছি এবং আমার নিজের চোখে কিছু জিনিস দেখছিও। তো এটা ওকে অবিশ্বাস করার আমি খুব একটা কারণ দেখি না। কারণ আমার মামা বলছিল আমাকে যে তার সাথে যেটা আসলে সে আসছে বাসায়, এবং আমি কিন্তু বলতেছি যে আসছে মানে একটু পরে দেখি ওই রুমের দরজার মধ্যে ঢুক করে কিল, জোরে কিল। এবং এটা আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। রাইট, মনে খুবই আজব ব্যাপার আছে। তো সুতরাং থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা আবার উইল গেট ব্যাক টু ইউ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট বিরতি নেবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ ফুড দ্য প্ল্যান টু ফুডটি। Savlon এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটলটা। টুইঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপ। তোমাকে রিয়েলি বলছি, Savlon এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্যাক। টুইঙ্কেল বেবি ডাইপার, শুরুটা হোক যত্নে। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপারে। লিসনিং টু রেডিও ফুড এফএম। ওইটার সময় 12:41। আমি রাতের আশির সাথে, এবং আপনারা টুইটারে অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি, আপনাদের অনেককে দেখতে পাচ্ছি। সিফাত বিন কাদেরি আমাদের সাথে আছেন, বাবু ভাই বেস্ট অ্যাজ অলওয়েজ, এবং তিনি লাভ ফ্রম নিউ ইয়র্ক লিখেছেন। আমাদের সাথে লিখেছেন যে এস আর রাজ, ভালো লাগলো বাবু ভাই স্টোরিটা আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা জোস। আমাদের সাথে আছেন মইনুর সাগর, তিনি লিখেছেন বাবু ভাই ওয়াজ অ্যামেজিং পার্সন উইথ ক্লিয়ার অ্যান্ড স্মুথ ভয়েস। আমাদের সঙ্গে আছেন এম লতিফুর জয়, বগুড়া থেকে শুনছেন, খুব ভালো লাগছে, জাস্ট ওয়াও, বিউটিফুল, নাইস, সব কিছু লিখেছেন তিনি। আদিব মাহমুদ আমার সাথে আছেন, 2 বছর ধরে প্রত্যেক শোনেন তিনি। এমডি হাসমান খান বিশ্বনাথ সিলেট, বাবু ভাই মানেই ভয়ের জগৎ, আমার সাথে আসেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি স্বাধীন আহমেদ লিখেছেন যে ভূতাত্ম এক প্রকার নেশা, যা না শুনলে ঘুম আসে না, কি করবো ভাই। শুনতে থাকেন। আমাদের সাথে আছেন জ্যোতির্ময়, আই লাভ ভূতাত্ম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আদিব মাহমুদ কালকে এক্সাম, তবুও তিনি ভূতাত্ম শুনছেন।
অবশ্যই আপনার এখন টু গেট সাম স্লিপ, আমার টাইম মনে হয় আর কি। ফয়সাল খুশি আমাদের সাথে আছেন এবং মাই অল লাভ ফর বোথ দ্য ফিল্ম লিখেছেন, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি হাসান খান আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আরো অনেকেই। বিল্লাল খান শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে মেহেদী হাসান, তপু সহ আরো অনেকে, আকাশ আমাদের সঙ্গে আছেন এবং তিনি ছবিও আপলোড করেছেন। আমাদের সাথে আছেন টিপাক, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও টি আর নিলয়, রাতুল রেহান আমাদের সঙ্গে আছেন তপু ওম। এছাড়াও আছেন আমাদের সঙ্গে আহনাফ তাহমিদ লোহিত, আছেন অমিত কুমার, আছেন আমাদের সঙ্গে রাতুল, রিহান, ইমরুল সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আমাদের যে ভূতাসমের পেজটা রয়েছে, সেই ভূতাসমের পেজে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মোকাররম জামিল, জামালপুর থেকে শুনছেন। আহমেদ শাকিল আমাদের সঙ্গে নাটোর থেকে শুনছেন। ডিএক্স নজরুল ইসলাম সবসময় আমাদের সঙ্গে আছেন, কুষ্টিয়া থেকে শুনছেন। নাজমুল ইসলাম শিপন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইমরান হক চট্টগ্রাম থেকে শুনছেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ওয়াকির মির্জা, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবির পাঠান, নেত্রকোনা থেকে শুনছেন তিনি। আহমেদ শাকিল আমাদের সাথে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। নিফিউল ইকবাল আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন এবং ফার্স্ট ঘটনাটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন এম নয়ন হাসান এবং সাভার থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন জুয়েল ইসলাম, প্রথম ঘটনাটা ভালো লাগলো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রাসেল। এছাড়াও আমাদের সঙ্গে আছেন রুমন আহমেদ রেজা, সিলেট থেকে শুনছেন তিনি। বি এম রনি আমাদের সঙ্গে আছেন। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন। মাহমুদ আলম সেলিম আমাদের সঙ্গে আছেন। অবুজ ছেলে আরিয়ান শাহেদ আমাদের সঙ্গে আছেন। আহমেদ শাকিল আছেন আমাদের সঙ্গে। তাইফ এম বনি আমাদের সঙ্গে আছেন। সিন্দোয়েলা আমাদের সঙ্গে আছেন। আহমেদ আমাদের সঙ্গে আছেন। প্রিন্স আকাশ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখানে আছেন সোহানুর রহমান এবং লিখেছেন হ্যালো রাসেল ভাই, বগুড়া গাবতলী থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফরহাদ হাসান হৃদয়। এছাড়াও স্বাগত চৌধুরী আছেন আমাদের সঙ্গে। আতকিয়া আকিলা জাহিন আমাদের সঙ্গে আছেন। এম আর পি, আচ্ছা আমি পড়তে পারলাম না নামটা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নীরব আমাদের সঙ্গে আছেন। শাহাদাত শাফিন, ফারহান আমাদের সঙ্গে আছেন। আকাশ পল আমাদের সঙ্গে আছেন। রেডি ফুডকির পেজ থেকে এখন পড়ছি। দেলোয়ার আমাদের সঙ্গে আছেন। আতিফ আল আকাশ আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এমডি আহমেদ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। এবং আমি এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব, কোথা থেকে আপনি এসছেন সেটাও শুনবো। শুরুতেই আপনি একটু প্লিজ কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন। ধন্যবাদ রাতুল ভাই। আমার নাম অরণ্য, আমি ঢাকা পল্টন থেকে এসেছি। জি। আচ্ছা, সবসময় মানে ভৌতিক যত ঘটনাই শুনেছি, সবসময় দেখা যায় যে মানুষ ভয় পাওয়ার পরে মানুষের কাছে যায় বাঁচার জন্য, কিংবা মানুষের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করে। আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে ভাইয়া, এটাতে আমার মানুষের উপর থেকেই ভরসা চলে গেছে। আমি এটা নিয়ে কনফিউশনে করে গেছিলাম যে কোনটা মানুষ কোনটা মানে অন্য কিছু। ঘটনাটা রাসেল ভাই 2 বছর আগের। তখন আমি যশোর জেলায় নওপাড়ায় পড়াশোনা করতেছি। তো একটা মেসে থাকতাম আমরা। আমাদের মেসটা ছিল হচ্ছে কি 4 তলা বিল্ডিং। 3 তলায় আমরা থাকতাম। 3 তলায় 3টা রুম ছিল। প্রত্যেক রুমে 3 জন করে থাকতাম আমরা। আর আমাদের বাসার সামনে হচ্ছে গিয়ে 3 তলায় বাসার সামনে হচ্ছে গিয়ে একটা খোলা ছাদ, আর 4 তলায় আরেকটা ছাদ। তো একদিন রাত্রেবেলা বর্ষাকাল, তো বৃষ্টির জন্য বুয়া আসতে পারে নাই আমাদের মেসে। তো রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করা লাগবে, রান্না বান্না সব নিজেরাই করা শুরু করে দিচ্ছে ছেলেরা। দেন কয়েকজন রান্না করতেছে, কয়েকজন যে যার রুমে বসে আছে। আমি করছি কি, হঠাৎ করে মানে যে সিঁড়ির উপরে বসে পড়ছি, পা লম্বা করে দিয়ে বসে আছি। আমাদের সিঁড়িটা খুব ছোট ছিল, মানে পা পুরোপুরি লম্বা করেও বসা যায় না। তো সিঁড়িতে বসে বসে আমি বৃষ্টি দেখতেছি, গান শুনতেছি হেডফোনে। হঠাৎ আমি খেয়াল করলাম যে আমার এক ছোট ভাই মেসের অনিক, ও আমাকে ক্রস করে ছাদের দিকে চলে গেল। ও যাওয়ার 2 মিনিট পরে আমি চিন্তা করলাম যে ও গেছে, আমিও যাই। আমি পেছন পেছন গেলাম ছাদের। আমি ছাদে উঠে দেখি যে ও একদম কর্নারে, ছাদের একদম কর্নারে দাঁড়িয়ে আছে। তো আমি একটা শেডের নিচে, আমি আস্তে আস্তে ওর পেছনে দিয়ে ওরা ডাক দিলাম যে অনেক কি করিস। তো একটু চমকায় উঠে, যেটা ইউজুয়ালি হয় না, ওইভাবে চমকায় উঠে না।
তো ও বলতেছে, ভাইয়া আমি তো আসছি একটা জিনিস দেখার জন্য, ওই ছাদে কিছু একটা আছে, সামনে বসে ছাদে কিছু একটা আছে, কি আছে সেটা দেখতে আসছি। আমি বলতেছি কি আছে ওই ছাদে? বলতেছি তুমি দাঁড়াও আমার সাথে, দেখতে পাবা। তো আমি কিছুক্ষণ ওর সাথে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বিদ্যুতের আলো চমকাচ্ছে, কিছুই দেখা যায় না। তো আমি কিছুক্ষণ পর বললাম যে কই কিছুই তো নাই। তো তারপর আমি আমার হেডফোন খুলে একটা হেডফোন ওর কাছে দেই গান শোনার জন্য, কিছুক্ষণ আমরা একসাথে দাঁড়ায় গানও শুনি। গান শোনার পর তার 2-3 মিনিট পরে ও মানে ওর হেডফোন মানে ওর ফোনটা আমার হাতে দেয়। আমার হাতে দিয়ে ও বলতেছে, ভাইয়া ফোনটা একটু ধরো, আমি একটু বৃষ্টিতে ভিজবো। খালি গায়ে ছিল, হাফ প্যান্ট পরে। তো আমাকে ফোনটা দিয়ে ও মানে শীত থেকে বের হয়ে নিচে মানে বাইরে যায়, যে ও বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আমাকে হঠাৎ করে বলে যে মানে ওর চুলে ছুটি করতো। তো চুলটা হঠাৎ করে সব ছেড়ে দিয়ে সামনের দিকে আইনা বলতেছে যে, ভাইয়া দেখো তো আমাকে দেখে ভয় লাগে কিনা। ঠিক আছে, আমিও মানে জিনিসটা ফাইজলামি হিসেবে নিতেছি। আমি শয়তানি করে বলতেছি যে তুই যে কালা, তোর তো অন্ধকারে দেখাই যায় না। তার 2-3 মিনিটের মধ্যেই এশা আজান দিয়ে দেয় রাসেল ভাইয়া। তো এশা আজান দেওয়ার সাথে সাথে অনেকেই আমাকে বলতেছে যে ভাইয়া চলো নিচে নেমে যাই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চল যাই। তো আমি ভাইয়া গেট দিয়ে আগে বের হইছি, ও আমার পেছনে। তো 4 তলা থেকে 3 তলায় নেমে আমি বাসায় ঢুকে, তখনও কারেন্ট আসে নাই ভাইয়া। তো আমি বাসায় ঢুকে সর্বপ্রথম অনিকের রুমেই ঢুকছি। অনিকের রুমে ঢুকে আমি যেটা দেখি যে অনিক বেডের উপরে শুয়ে আছে। এটা দেখে তো ভাই আমি প্রথমে মানে আমি ভয় পেয়ে গেছি, জানি যে এখানে ভুল দেখতেছি নাকি উপরে ভুল দেখলাম। তো আমি দৌড় দিয়ে আবার সাথে সাথে ছাদে চলে গেছি, আমি কোথায় ভুল দেখছি। তো আমি ছাদেতে দেখলাম টোটাল ছাদ ফাঁকা, ছাদে কেউ নাই। আমি যেদিকে ছাদের উপরে মানে ট্যাঙ্কির উপরে যে জায়গাটা থেকে ওই দিকেও তাকাচ্ছি, ওইখানেও কেউ নাই। মানে পরে আবার আস্তে আস্তে আমি যে হাঁটতে হাঁটতে যখন নিচে নামছি তখন আমার হচ্ছে গা হাত পা কাঁপতেছে ভাইয়া। আমি মানে বাসায় যখন আবার ঢুকছি তখন আমার মানে হঠাৎ করে খেয়াল হলো যে ও আমার কাছে ছাদে বৃষ্টিতে ভেজার আগে যে ফোনটা দিছিল, ফোনটা ভাইয়া তখন আমার হাতে। এটা ভাইয়া আমার সাথে ঘটে স্টোরি। তো আমি এটার ব্যাখ্যা এখনো পর্যন্ত মানে পাই নাই আর কি। এখনো পর্যন্ত আপনি আর ব্যাখ্যা পাননি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একবার আমি ছোট্ট একটা বিরতিতে আমাকে যেতে হচ্ছে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো বাবু ভাইয়ের সঙ্গে কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ ফুড এফএম এন্ড ইউ ফুডটি। পিরিয়ডের দিনগুলোতে পার্কামে বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার সত্যির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপ। তোমাকে রিয়েলি বলছি, সাফলন দিয়ে এলো ওয়েটনেস সিন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার সত্যির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপ। তোমাকে রিয়েলি বলছে। Radio 40. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, ইউ আর লিসনিং টু রেডিও ফুড এফএম। আমি রাতেল আসির সাথে এবং এই মুহূর্তে আমি আবারও চলে যাব বাবু ভাইয়ের কাছে। ঘড়িতে সময় রাত 12:51। আমার সঙ্গে আছেন আহমেদ বাবু। আমরা চলে যাচ্ছি তার দ্বিতীয় ঘটনায়। রাসুল ভাই, এটা আর কি মোহাম্মদপুরের একটা বাসার কাহিনী, যেটা হচ্ছে সোহেল আর কি, সোহেলের কাছ থেকে শোনা। ওদের বাসায় ওরা মানে আপনার ওঠে। এটা মোহাম্মদপুরের বেশ পুরানো একটা জায়গা। মোহাম্মদপুর কিন্তু বেশ বড়, আপনি জানেনই, এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। এটা মানে পুরানো একটা অঞ্চল যেখানে কলোনি এন্ড স্টাফ আছে বেশি। তো এরকম একটা বাসায় ওরা ওঠে, অ্যান্ড দ্যাট ওয়াজ আপনার স্বাধীনতা পরবর্তীকালে আর কি। তো যখন উঠে বাসাটা উঠেই তারা দেখে বাসাটা কেমন যেন মানে ধ্বংসপ্রাপ্ত বাসার মতো। মানে বাসার মধ্যে এটা অন্যরকম, ওইটা অন্যরকম, ভাঙাচোরা এরকম এসে। তো জিজ্ঞেস করে যে এটা কেন, বলে যে এখানে আর্মিরা থাকতো আর কি। আর্মিরা এসে মোহাম্মদপুরে অনেক বাসায় আর্মিরা এরকম নিয়ে নিয়েছিল, নিয়ে এখানে থাকতো, ওই যে পাকিস্তান আর্মিরা, এবং ওখানে কনসেন্ট্রেট করতো আর কি, মানুষকে মানে কনসেন্ট্রেশন ক্যাম্প টাইপের করতো আর কি। ধরে এনে মুক্তিযোদ্ধা বা এদেরকে পেলে কাউকে জিজ্ঞেস করতো এরকম। তো ওরা শুনে জিনিসটা করে, এবং যেহেতু তার বাবার চাকরি সূত্রে ওখানে আসা এবং তাদের থাকতেই হবে বাসায়, তো থাকে। তো ওই বাসাতে প্রথম যখন উঠে তখন থেকেই কিছু অ্যাবনর্মাল ব্যাপার খেয়াল করে, যে যখন ঘুমাতে গেছে আর কি,
তখন রাতের বেলা ওরা ফিল করতো আর কি, যে ওই সোহেল আর তার ভাই একজন ছিল, ওরা দুইজন ছিল এক রুমে আর কি। তো ওই রুমের পাশে যে অংশটা, ওই জায়গাটার মধ্যে মনে হতো করিডোরের মধ্যে কে হাঁটতেছে, খটখট খট, মানে রাত্রেবেলা বন্ধ করে দিচ্ছে, পরিবেশটা এরকম রাসেল ভাই, এটা শুনতে হয়তো অনেক ইজি মনে হচ্ছে, বাট হচ্ছে সব ব্লাডি লাইট টাইট বন্ধ করে যখন শুয়েছে, আপনি যদি মনে করেন আপনার দরজার এই পাশে ছোট্ট করিডোরটা, ওই জায়গা থেকে হাঁটাচলা করতেছে, চিন্তাও করা যায় না আসলে। হ্যাঁ, এবং ওরা প্রথম মনে করে যে হাঁটাচলা করতেছে কে, এখানে কোনো মানুষ, এবং মনে হচ্ছে যে নিঃশ্বাস করতেছে জোরে জোরে, করতেছে তো। এবং ওই রুমটার মধ্যে ডার্কনেসটা আস্তে আস্তে বেড়ে যেত, মানে মনে হয় কি যে অন্ধকারটা আরো ঘনীভূত হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। এবং সোহেল বলল প্রথম দিকে তার ঘুমই আসতেছিল না, মানে এমন ভয়ঙ্কর ব্যাপার যে সে কাঁপতে কাঁপতে তার ভাইকে হাত দিয়ে উঠেছে, ভাইয়া ভাইয়া। তো ভাই বলছে কি, বলছে যে কেমন দিন লাগতেছে এখানে, যে কেমন লাগতেছে। ওর ভাই আবার এতটা ফিল করে নাই, বলছে কেমন লাগতেছে, বলে যে কেমন দিন লাগতেছে। তো ওর ভাই বলছে ঘুমা, তো ঘুমায় গেছে। পরবর্তীতে কিন্তু ওর ভাইয়ের কাছে ও শুনছে যে আসলেই তার ভাইও ফিল করতো, কিন্তু ও ভয় পাবে দেখে বলতো না। তো এটা মানে পরবর্তীতে প্রকাশ হয়ে যাওয়ার পরে, তো এটা হচ্ছে প্রথম দিকেই তার মনে হতো। এবং এই যে হাঁটার ব্যাপারটা প্রতি রাতেই ঘটা শুরু করলো, এবং প্রতিদিনই ও রাতের বেলা এরকম ফিল করতো যে কেউ যে হাঁটে এবং কেমন নিঃশ্বাস ফেলে। তো যখন জিনিসটাতে কয়েকদিন যাওয়ার পর যে ইউজড হয়ে গেছে, ও যখন বললো যেটা আমার একটু দেখতে হবে ঘটনাটা কি, তো তখন ও কি করে একদিন আস্তে করে উঠে, যদিও ঘর পুরো অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে, তো ও যেটা করছিল হাতের মধ্যে তসবি রেখে দিয়েছিল ওর, মানে বাবার মানে রেডিয়াম তসবি যেটা নাকি আলো চলে, ওইটা রাখছিল, অন্ধকার হয় দেখে। তো ওইটা হাতে নিয়ে সে আস্তে আস্তে মশারির বাইরে যায় এবং সে পা ফেলে। তো পা ফেলেও তখন তাকে তখনও শব্দ আসতেছে ওই হাঁটার এবং নিঃশ্বাস ফেলার। তো আস্তে 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 করে হেঁটে হেঁটে ঠিক ওই দরজাটার সামনে যায়, যে ওই পাশে যে করিডোরটা কি আছে, তখন ওর কাছে মনে হয় কি যেন ফিস ফিস করতেছে, কথা বলতেছে, মানে লাইক দুইজন মানুষ কথা বললে যেরকম সেরকম ফিস 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 শব্দ, আর তার মধ্যে আবার নিঃশ্বাস ফেলা শব্দ, এবং একবার জোরে নিঃশ্বাস ফেলা শব্দ। ও করে কি দরজার মধ্যে আসতেই করে যে কান পাতা, এই দরজার মধ্যে কান পাতার সাথে সাথে রাসেল ভাই দরজার মধ্যে দ্রিম করে লাথি মারে কে, এবং এই লাথিটা যখন মারে তখন সে মনে করেন যে ছিটকে প্রায় 2-3 হাত দূরে সে সরে আসছে। ও সরে এসে চিন্তা করতে কি হয়েছে, মানে ওর মানে আত্মা নাই পুরা। ওর ভাইও উঠে গেছে লাফ দিয়ে, যে কি হলো এত জোরে শব্দ হয়েছে, ভাইও উঠে গেছে। ভাই উঠে যাওয়ার পর ওরা রুমের লাইটটা জ্বালালো, লাইটটা জ্বালানোর পরে আস্তে আস্তে গেছে, যে দরজাটা আস্তে করে খুলছে, দরজার মধ্যে হুড়কো ছিল। দরজা খোলার পর দেখে ওই করিডোরটার মধ্যে কিছুই নাই, ওদের একটা চেয়ার টেবিল রাখছিল, চেয়ার টেবিল, আর ওরা উপরের যে রিংটা দেখছিল, একটা রিং ছিল, মানে রিং সরি একটা মানে একটা ক্লাম ছিল, ফ্যান ঝুলানো ক্লাম, ওইটার মধ্যে দড়ি লাগানো ছিল আগে। ওইটার সাথে ওরা দুই ভাই কি করছিল, এসেই পরের দিন রিং ঝুলাইছিল ওখানে ঝোলার জন্য, দেখে যে ওই রিংটা পেঁচায় মেঁচায় আছে একদম, এটাই কিন্তু মানে আপনার কেউ নাই ওখানে, রুম খাকা। এটাতে আরো ভয় পেয়ে গেছে। ওর ভাই বলছে শব্দ কেমন হয়েছে, ও বলছে যে আমি লাফতি মারছি। ওর ভাই বলছে তুই নিশ্চয়ই কান পাতছিস, সে কান পাতার সময় তুই পড়ছিস দরজার মধ্যে, ওই শব্দে আমি শুনছি। তার ভাই এটা স্বীকার করানো। তো যাই হোক, বাবা মাকে বললো, বাবা মা বললো যে এগুলাই দোয়া পড়ে ঘুমাবা, কিছু দেখবা না। তো এটা যখন শুনছে সোহেলের তো মন মেজাজ মানে খুবই খারাপ, ভয় পায়, এরকমই শুনলো। এখন পরদিন যখন আবার ঘুমাইতে আসছে, এইবার ওর মনে হচ্ছে যে ঠিক ও যে শুচ্ছে, ও রুমটা এরকম ছিল যে একটা দরজা, দরজার পাশে একটা জানালা, জানালার পাশে ওদের খাট, জানালাটাও লাগালো দরজাটাও লাগালো, এবং ওই পাশ থেকেই ও শব্দগুলা পায় আর কি। তো পরদিনও মনে হচ্ছে ওর জানালার কাছে এসে ওর কানের কাছে এরকম করে শব্দ করতেছে কেউ, মানে জানালাতে মুখ দিয়ে, এবং ও আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ওর ভাইকে উঠাইছে, ওটাই বলছে যে ভাইয়া তোমার মানে দোহাই লাগে, তুমি কসম, তুমি 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 একটু দেখো কি ভিতছে। হুম, কি ব্যাপার? তো ওর ভাই তখন ওকে বলে কি আস্তে করে হাতটা ধরে দে, দেখ আমিও শব্দ পারি, আমি তোরে বলি না তুই ভয় পাবি, চুপচাপ ঘুমা যা, মানে ভয় পাওয়ার কিছু না, দোয়া পড়ে কি হবে, কিছু হবে না। তো ও কোনো কথা শব্দ নাই, ওর ভাইকে বলে যে বা ভাইয়া তুমি যে ওই জানলার পাশে শো, আমি এই পাশে শুবো। তোর ভাইকে জানলার পাশে শোবে, এই পাশে শুয়ে থাকে ও। তো এভাবে রাত পার হয়ে যায়। তো একদিন হয় কি, ওর ভাই যেটা হয়, ওর ভাই
উঠে মানে এরকম শুয়ে আছে, এই শব্দ ওরা কিন্তু এই শব্দের ইউজ টু হয়ে গেছে, ওই শব্দ এরকম ইউজ টু হয়ে গেছে। এবং ওর ভাই উঠে ওই আপনার পাশের রুম ক্রস করে, মানে মাঝখানে আরেকটা রুম, তারপর ওর বাবা মা শুইতো আর কি রুমে, এবং তারপরে আপনার ওই দরজাটা খুলে বাথরুমের দিক যেতে, ওই বাথরুমে যাওয়ার পথে আরেকটা করিডোর আছে। তো ওর ভাই যখন দরজা খুলে আস্তে ধীরে করিডোর দিয়ে যাচ্ছে, তো দরজাটা কেবল খুলতে রাসেল ভাই, করিডোরের মধ্যে না বাইরের জানলা দিয়ে আলো এসে পড়ে বাথরুমের দরজার কাছে। তো যখন আস্তে আস্তে ভাইটা বের হয়ে সে আস্তে আস্তে যাচ্ছে, ভাইয়ের মনেও কিন্তু কিছুটা ভয় আছে স্বাভাবিক। তো সে যখন যাচ্ছে ওখান দিয়ে, তখন সে খেয়াল করে যে ঠিক ওদের একটা ডাইনিং টেবিলটা রাখা ছিল বাথরুমের ওই দরজার পাশে। ওদিক থেকে মনে হলো কিছু একটা, লাইক একটা মানুষটা যদি ছোট মানুষ হয়, লাইক 10-12 বছরে কেউ যদি হয়ে থাকে, সে লাইক বিড়ালের মতো এরকম হামাগুড়ি দিয়ে বসে ওর দিকে তাকায় আসে, আলো বুঝতেছে, এবং একসময় হঠাৎ করে ওর উপর লাফ দিয়ে পড়ছে। এবং যে লাফ দিয়ে যে ওর গায়ের উপরে পড়ছে, ওর বড় ভাই পুরোটাই বুঝতে পারছে যে কেউ একজন তার গায়ে লাফ দিয়ে পড়ছে, এবং সে এতটা শক্ট হয়েছে যে এবং ওইটাতে চিত হয়ে পড়ে গেছে। পড়ে সে একদম তার আর নাই, মানে আপনার হুঁশ নেই, সব পুরো পাস্ট আউট। এবং বাসার সবাই বের হয়ে আসছে ধপর করে পড়া সত্য। তারপর কি করলো, ওকে আনলো, ওকে পানি ছিটা দিল, রাতটা কোনো মতে পার হলো। ওর ভাইয়ের প্রবল জ্বর আসলো, ডাক্তার আসলো, ডাক্তার ডাকলো পরদিন সকাল। ডাক্তার এসে পড়লো যে আপনার ছেলের তো মনে হচ্ছে যে কোনো সমস্যা হইতে, কারণ ওর হার্টবিটটা যে আমি রেগুলার পাচ্ছি, আপনারা হাসপাতালে নিয়ে যান। তা হাসপাতালে নিয়ে গেছে, তখনকার সময় মনে হয় ইসিজি বা সামথিং, ইসিজি এখনো করে, হয়তো এখনো করে। ওইটাতেও দেখছে অ্যাবনর্মাল হার্টবিট পাচ্ছে। তো ওরা ভয় পেলো যে এরকম কোনো হার্ট অ্যাটাক বা কিছু হয়েছে নাকি, ভয়। তো ভাই বেশ অসুস্থ অবস্থায় বাসায় আসলো, এবং আসার পরে ওর ভাই নাকি শুধু মনে হতো কেউ জানি হেঁটে হেঁটে আসতেছে আর বাসার দিকে, মানে ওই রুমের ভেতরে, মানে একা শুয়ে আছে দিনের বেলা, মনে হতো কেউ একজন হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে এখানে। তো ভাই বলতো ওই যে আসতেছে এরকম বলতে পারতো। তো এটা নিয়ে সবাই ভয়, সোহেলও ভয় পেয়ে গেছে, বলছে আমি ঘুমাবো না। তোর বাবা তখন ওই নিকটত্ব মসজিদ থেকে ওই নিয়ে আসলেন, খতিব সাহেবকে নিয়ে আসলেন যে আপনি আসেন। তো খতিব সাহেব ওই বাসায় এসে ঢোকার সাথে সাথেই বলতেছে এখানে খুব ভালো, মানে খারাপ ভালো, মানে খুব বড় রকমের কোনো জিনিস আছে এখানে, তো এটাকে তো সরাতে হবে। কি আছে এটা বলেনি, বলছে বড় কিছু আছে যেটা নাকি মানুষকে করে। তো খতিব সাহেব আসলো, এসে বাসায় ঢুকতে যেয়ে উনি নাকি একটু সমস্যা ফিল করছে। উনি আবার দোয়া পড়ে ঢুকলেন, ঢুকে বাসার মধ্যে বিভিন্ন দোয়া পড়ছেন রুমের মধ্যে এসে যায়। তো ঘুরে ওর ভাইয়ের রুমের দিকে গেছে, ওর ভাই খতিব সাহেবকে দেখি ভয়ে আরো আটকে উঠছে। তো খতিব সাহেব যেটা করেন যে ওর কপালের মধ্যে হাত দিয়ে দোয়া পড়েন, দোয়া পড়ে ওর ভাই কেঁপে উঠতে থাকে, বারবার কেঁপে উঠতে থাকে, বারবার কেঁপে উঠতে 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 একসময় তার ভাই নর্মাল হয়, এবং বলে যাক ওকে পুরাপুরি আসো করতে পারে নাই, বাট ওকে চেষ্টা করছিল জিনিসটা ক্ষতি করার। তারপর খতিব সাহেব পাশের রুমে যান, যে করিডোর দিয়ে সোহেল বলে যে আমি এখানে শব্দ পাই, ওই সাইডে খতিব সাহেব ঢুকে বলে যে এই দড়ি কিসের জন্য। বলতেছে এটা তো আমরা পাইছি, এটা তো রিংটোন আছে। বলতেছে কি এইটা সম্ভবত এটার কোনো ইতিহাস আছে এই দড়ির, এই দড়ি নামানো হোক। তো দড়িটাকে আপনার নামায় ফেলে, ওরা নামায় ফেলার পর কতিব সাহেব বলে যে এটা কোনো একটা হয়তো কোনো টর্চারিং এর ব্যাপার আছে এটাতে, হ্যাঁ, বা অথবা কেউ ফাঁসি দিচ্ছে, কোনো ব্যাপার আছে, এই দড়িটা ভালো কোনো দড়ি না, এটাকে সরা ফেলো এখান থেকে, এটা রাখবা না। উনি তারপরে কতিব সাহেব ওই বাসার দেয়ালে প্রত্যেক চার কোনায় ওই পেরেক গেঁথে দেন, দোয়া পড়ে দেন, এবং বলে যে বাসায় থাকতে গেলে আপনারা মানে আল্লাহ মনে হয় না আপাতত আর এগুলো দেখবেন, বাট একটু দোয়া পড়ে বের হবেন। বাথরুমে যাওয়ার পথে দোয়া আছে, হ্যাঁ, এই দোয়া পড়তে হয়, কারণ আল্লাহ তাআলা বলছে যে বাথরুমের মধ্যে সবসময় খারাপ পিশাচ, যেটা খুবই খুবই থাকে, এরা খুবই খারাপ। এটা এমনিও থাকে, আমরা জানি, আমাদের রিলিজনে বলা আছে কিন্তু রাসূল ভাই, এই আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, পড়ে ঢুকতে হয়। তো অদীপ সাহেব বলে দেবে এই দোয়াটা পড়ে ঢুকতে হবে, এবং আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। এই বাসাটা অনেক পুরানো, এখানে অনেক ইতিহাস আছে, তো সাবধান। এবং এটা তো ওনারা আমি জানি না অনেক সময় কেন ক্লিয়ার করেন না ওনারা যে জিনের ব্যাপারটা, হ্যাঁ, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। যাই হোক, এনিওয়েজ, তো এইভাবেই ওই বাসা থেকে উনি চলে যান। তারপর যাওয়ার পর ওর সোহেলের ভাইও সুস্থ হয়, এবং ওরা বেশ কিছুদিন ওই বাসায় থাকে, এবং এরকম প্রায় ঘটতো ওই বাসায়। এরপর ওরা দেখতো যে ওদের ঠিক ওই দিয়ে গেট দিয়ে বের হয়ে সেটা দেখছে যে রান্নাঘরটা ওই পাশে, ওই রান্নাঘরে ওর মা দেখছে বের হয়ে যে রান্নাঘরের মধ্যে মশলা পিষতেছে কেউ, এবং মানুষ কিন্তু মশলা পিষার শব্দ শুনে রাসেল ভাই, ওর মা কিন্তু রীতিমতো দেখছে কেউ একদিন মশলা পিষতেছে, এবং মানুষটাকে দেখা যাচ্ছে না, শুধু পাটাটার মধ্যে ঘষ 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 হচ্ছে, এবং
ঠিক ওই পাটাপুতা কিন্তু ওখানে পাওয়া যেত, মানে অনেক সময় কিন্তু হয় কি মানে শব্দ শুনে দেখে না, ওখানে ঠিক পাটাপুতা পাওয়া যেত। এবং হঠাৎ করে অনেক সময় যে দেখা যেত থালাবাটি ঠাস 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 করে পড়ে গেছে বাসাতে, এগুলো হতো। তো ফাইনালি ওর বাবা পরবর্তীতে বাসাটা চেঞ্জ করে আর কি, ওরা মানে অন্য জায়গায় অ্যাপ্লাই করে সরকারি অন্য কোনো বাসায় আর কি, ওরা মুভ করে যায়, ওরা কামাইরা ওখানে আর থাকে না। তো এখন ওই বাসাগুলো আছে কিনা আমি জানি না রাসেল ভাই, বাট ও যে এই অঞ্চলের কথা বলছো এখানে এখনো অনেক পুরোনো বিল্ডিং আছে। আমি কিছুদিন আগে রাত্রেবেলা ওদিক দিয়ে পাস করতেছিলাম মোটর বাইকে, রাত 10টা 10:30টার সময়, আর আমি বাসাগুলোর দিকে তাকাইছিলাম, মানে বেশ স্পুকি লাগতেছিল ওই কলোনিগুলা দেখতে, মনে হচ্ছিল যে আসলেই মানে এগুলো অনেক স্মৃতি বহন করে রাখছে ভিতরে। হ্যাঁ, মানে জানেন মানে স্মৃতির পর স্মৃতি জমা হলে ওখানকার অনেক মানুষ প্যাস আউট হলে সেখানকার প্রত্যেকের সাথে কারিনগুলো অনেকে থেকে যায় এখানে, এবং অনেক কিছু মানুষকে দেখায়। এই হচ্ছে কাহিনী রাসুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের যারা আমাদের সঙ্গে লিসেনাররা রয়েছেন তারা আমাদেরকে কি বলছেন এবং কি অবস্থা। আমি একটু ঘুরে আসি আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই পেজ থেকে, এবং এখানে অনেকেই আমাদের লিখছেন, অনেকেই আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি যে যারা আমাদের এখানে সঙ্গে আছেন তাহলে তাদের তাদের কথা আমি একটু পড়তে চাই। আহ, আচ্ছা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন আহ, উম, এক সেকেন্ড। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন মেহরিনা জান্নাত, এবং তিনি বলছেন যে হাই আসল ভাই, শি ইজ ফ্রম ঢাকা, তাই তিনি লিখেছেন আমাদের এখানে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আলম, শেরপুর থেকে তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহিউল ফুয়াদ, এবং তিনি লিখেছেন আছি ভাই। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ লতিফুল ইসলাম জয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডিএস শুভ। আমাদের সঙ্গে আছেন শাকিল হাসান, এছাড়াও আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন, মারুফ হাসান মাহি আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ লতিফুল ইসলাম জয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ শাকিল, তাশিক রুহান আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সালমান খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাদিয়া আলম তৃষা, এছাড়াও এমডি রাফিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সালমান খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ রাব্বির মোল্লা, এমডি শাওন খান আছেন আমাদের সঙ্গে, নুসরাত জাহান অর্নি আমাদের সঙ্গে আছেন, তানহা আফরিন আশা, মোহাম্মদ আবির পাঠান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি শোভন, এছাড়াও আছেন এমডি মুন্না খান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি মুস্তাফিজুর রহমান আছেন আমাদের সঙ্গে, এমডি শাকিল আছেন দেখতে পাচ্ছি, অরিয়ন সরকার আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে পারভেজ মন্ডল সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তীদের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না। আরেকবার একটু ডিটেলস। ধন্যবাদ বল্লভ ভাই। আমি অরণ্য, আসছি ঢাকা পল্টন থেকে। জি। তো ভাইয়া প্রথম ঘটনাটা যেটা বললাম অনিককে নিয়ে, দ্বিতীয় ঘটনাটাও ভাইয়া অনিককে নিয়ে। এটা আসলে অনিকের সাথে আমার প্রথম যে পরিচয় হওয়া, মানে ওই কাহিনীটা আর কি বলতে চাচ্ছি আর কি। তো অনেকের সাথে আমার প্রথম পরিচয় হয়, আমাদের হোস্টেল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলে তখন আমরা যে যার মতো করে ম্যাথ খোঁজা শুরু করে দিই। তো ভাইয়া মফস্বল এরিয়া, তো ম্যাথ মানে ব্যাচেলর ভাড়া পাওয়াটা খুবই টাফ ব্যাপার ওদিকে। তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের ম্যাথের জয় আর শুভ ওরা একটা বাসা পায়। তো ওরা বাসা পাওয়ার পরে আমাদের বলে যে এরকম একটা বাসা পাওয়া গেছে, তাহলে চল একদিন দেখতে যাই, আমাদের সাথে কিছু জুনিয়রও থাকবে। তো আমরা সবাই মিলে বাসা দেখতে যাই। একদিন বাসা দেখতে গিয়ে ওই দিনই অনিকের সাথে প্রথম দেখা। তো বাসায় ঢোকার সাথে সাথে অনিক হঠাৎ করে বলতেছে যে এই বাসায় সমস্যা আছে। তো জিজ্ঞেস করছি যে কি সমস্যা, ও বলে কিছু উত্তর দেয় নাই। তো আমরা 3 তলায় উঠছি, 3 তলায় রুম দেখলাম সবগুলা, 3টা রুম, প্রত্যেক রুমে 3 জন করে আমরা থাকবো। তো বাসাও পছন্দ হয়েছে, সবকিছু ঠিক আছে, অ্যাডভান্সও করা হয়ে গেছে। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে অনেক হচ্ছে কি আমার রুমে যে দাঁড়ায় আসছে, মানে আমরা সবাই ঠিক করতেছিলাম যে কে কোন রুমে উঠবো আর কি। হঠাৎ করে দেখলাম যে আমি যে রুমে উঠবো ঠিক করছি, অনেক সেই রুমে যে দাঁড়ায় আছে কি জানি দেখতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি রে, কোন রুমে উঠবি? তো বলতেছে যে ভাইয়া তোমাদের রুমের টিউবলাইটটা দেখো নষ্ট হয়ে যাবে। তো আমি মানে আর কথা না পারে ওখানে চলে আসছি। তো আমাদের ম্যাচের ভাইয়া একটা বিদঘুটে একটা ট্রেডিশন ছিল, যেটা হচ্ছে কি কেউ বাথরুমে গেলে মানে
বাইরে থেকে দরজা বন্ধ করে লাইট অফ করে দিত। যেই যাক যখনই যাক। আর আমাদের একটু সমস্যা হতো, কারণ কি ওই ওয়াশরুমে কোনো ভেন্টিলেশন ছিল না ভাইয়া। মানে লাইট অফ করে দিলে টোটালি একদম অন্ধকার হয়ে যেত, কোনো আলো বাতাস নাই, কিছু নেই, খুবই মানে কেমন একটা লাগতো। তো অনেক সবসময় শুরু থেকেই বলতো যে আমি বাথরুমে গেলে খবরদার কেউ এই কাজটা করবা না, মানে এই বাসায় সমস্যা আছে, আমার সমস্যা হবে। তো এটা প্রথম দিন থেকে শুনতেছি, যদিও তো আমরা কেউ কিছু দেখিনি, এর জন্য কেউ পাত্তাও দেয়নি। তো আ- আমি হচ্ছে গিয়ে একদিন এই যে বাসে ওঠার 2-3 দিন পরে অনেকে বলতেছি, কি রে তুই যে বলছিলি যে লাইট নষ্ট হয়ে যাবে, লাইট নষ্ট হয় না। এটা বলার 1 সপ্তাহ পরে আমার একদিন সন্ধ্যার পরে বাসায় ঢুকে দেখি যে লাইট নষ্ট হয়ে গেছে, টিউবলাইটটা। তো নষ্ট হয়ে যাওয়ার পরে ওটা দোকানদারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। দোকানদার বলছে এটা নষ্ট হয়ে গেছে, সবাই মিলে টাকা তুলে আরেকটা লাইট কেনা হয়েছে, টিউবলাইট। তো ওইটা লাগাইলাম। পরের দিন সন্ধ্যা হইতে হইতে আবার নষ্ট হয়ে, আমার মাথার মধ্যে প্রথমে ভাই উল্টাপাল্টা কিছুই আসে নাই। আমি চিন্তা করছিলাম কি, এটা হয়তো কেউ যখন মেসে থাকতেছে না, অনেক তখন শয়তানি করে এই কাজটা করতেছে ভয় দেওয়ার জন্য, ঠিক আছে? কিংবা লাইনের কোনো সমস্যা আছে। তো এইটা এই তারপরে আমরা হচ্ছে গিয়ে এনার্জি বাল্ব কিনে নিছিলাম, এনার্জি বাল্ব দিয়ে থাকতাম। তারপরে ওইটা আর সমস্যা হতো না। তো এই যে বাথরুমে যে গেলে যে লাইট অফ করার যে ইয়াটা, এটা নিয়ে হচ্ছে সমস্যা হয়েছিল পরে। তো একদিন অনেক দুপুরবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে, গোসল করতে ঢুকছে। আমি শয়তানি করে করছি কি, গেটটা বাইরে থেকে লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে লাইট অফ করে দিছি। আমি চিন্তা করছিলাম কি যে ও মনে হয় ভয় পাবে, চিল্লাচিল্লি করবে, দরজা ধাক্কাবে, একটু মজা নিব এই। কিন্তু লাইট অফ করে দেওয়ার পরে দেখলাম কি ভাই, ভেতরে একদম চুপ হয়ে গেছে, কোনো সাউন্ড নাই, ঠিক আছে? ও কোনো শব্দ করতেছে না, একদম চুপ। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, 5-6 মিনিট ওয়েট করার পরে ও আমি আবার লাইট অন করে দরজা খুলে দিছি। দরজা খোলার পর অনেক দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। ওকে দেখে ভাইয়া মানে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ দেখলে ভয় পাবে ভাইয়া। আমি দেখতেছি যে মানুষ কান্না করলে যেরকম চোখ দিয়ে রক্ত পড়ে, চোখে মানে সরি চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে, ওর ওইভাবে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে ভাইয়া। মানে একটা মানুষ কান্না করলে যেভাবে চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, ও ওইভাবে রক্ত পড়তেছে ওই ফ্লোতে। তো আমি তো ভয় পেয়ে গেছি। আমি বলতেছি অনেক কি হয়েছে, কিছু মানে বেসিনে যে হাত মুখ ধুইতেছে আর বলতেছে, ভাই তোমাকে বলছিলাম না আমার সমস্যা আছে, এই বাসায়ও সমস্যা আছে, এরকম করো না। তো আমি বলছি কি সমস্যা বলবি তো, তুই তো কিছু বলিসও নাই, আর আমরাও তো সেরকম কিছু দেখি নাই। ও বলতেছে ভাই কি সমস্যা, আমি তো এটা জানি না। আমি বলবি এই রুমে তুমি থাকলে পাশের রুমে যদি কেউ হাঁটাচলা করে, তুমি তার উপস্থিতিটা যেমন টের পাবা, আমি এরকম কারো উপস্থিতি টের পাই। আর তো এই জিনিসটা হওয়ার পর থেকে, ওর খাতে ওই ঘটনাটা ঘটার পর থেকে আমরা মানে ওই দিন থেকে ম্যাথকে স্ট্রিক্ট রুল করে দেওয়া হলো যে না, কেউ বাথরুমে গেলে কেউ আর লাইট অফ করবে না। তো তারপর থেকে জিনিসটা বন্ধ হয়ে যায়। এরপর আস্তে আস্তে হলো কি, আরে আমার এক ফ্রেন্ড সৌমিক, ও হচ্ছে গিয়ে আলাদা ম্যাচে থাকতো। ওর ম্যাচ থেকে আমার ম্যাচে বেড়াতে আসছে। আসার পরে আমি হচ্ছে আমরা সবাই মিলে গোল হয়ে বসে গল্প করতেছি। তো দুপুরবেলা অনেক ঘুম থেকে উঠে ও আমাদের রুমে এসে সৌমিকের কোলে মাথা রেখে শুয়ে পড়ছে ওখানে। তো শুয়ে আছে, আমরা তখনও গল্প করতেছি। গল্প করতে করতে হঠাৎ করে সৌমিক অনেককে ডাক দিয়ে বলছে, কি রে অনেক, তুই কি কাঁদতেছিস? তো ও দেখলাম উঠে ওয়াশরুমের দিকে মানে বেসিনের দিকে চলে গেল, ঠিক আছে? আর আমরা দেখি যে সৌমিকের যে ট্রাউজারটা মানে হালকা রক্ত লেগে গেছে। হ্যাঁ, তো আমরা আবার ওর দিকে দৌড়ে গেলাম। এ দেখি যে ওর আবার চোখ দিয়ে নাক দিয়ে রক্ত করতেছে। তো বাড়িওয়ালা থেকে একটু বড় পারলাম, মানে হচ্ছে ওর চোখে টোকে লাগাইলাম যে যদি ঠিক হয়। তারপরে হচ্ছে এই 2-3 দিনই দুইবার এই ঘটনা ঘটার পরে ভাইয়া আমি হচ্ছে কি ওই দিন বিকালবেলা আমাদের বাড়িওয়ালা আন্টি ছাদে, আমাদের ছাদে হচ্ছে কি ফুল গাছ ছিল, ফুল গাছে পানি দিতে দিতে আসতো প্রত্যেকদিন বিকালে। তো আমি ওই দিন বিকালবেলা আন্টিকে যে জিজ্ঞেস করতে, আন্টি একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। তো হ্যাঁ বাবা বলো। আমি বললাম যে আন্টি আপনাদের বাসায় কি কোনো সমস্যা আছে কিনা? আমি বলছি না তো। আন্টি বলতেছে না এরকম, তো কি সমস্যা? তো আমি বলছি না আন্টি, ভৌতিক কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। না এইসব ঘটনা, এইসব কথা কে বলছো তোমাকে? তো আমি বলছি না আন্টি, আমাদের মেসে অনেকের তো সমস্যা হয়, ওর এরকম 2 দিন হচ্ছে কি চোখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়ছে আন্টি। তো এটা ওর কোনো মানে রোগ থাকতে পারে, ঠিক আছে? কিংবা মানুষের শরীর করা হয়ে গেলে হয়তো অনেক সময় রক্ত পড়ে। আমি বলছি আন্টি শরীর করা হয়ে গেলে হয়তো নাক দিয়ে রক্ত পড়ে অনেক সময়, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়ে আন্টি এটা আমিও কখনো দেখিনি। আপনাদের বাসায় যদি কোনো সমস্যা থাকে আন্টি আপনি একটু বলেন আমাকে। তো আন্টি বলছে না আমাদের বাসায় কোনো সমস্যা নেই, তুমি অনেককে নিয়ে আমার বাসায় আইসো। তো সেদিন সন্ধ্যার পর হচ্ছে কি আমি অনেককে নিয়ে আন্টির বাসায় গেছি। আন্টি বাসায় যাওয়ার পর আন্টি অনেককে জিজ্ঞেস করতেছে, "এই তুমি এসব কেন বলে বেড়াচ্ছ যে আমাদের বাসায় সমস্যা আছে? আমাদের বাসায় কি সমস্যা আছে?" তো অনেক বলতেছে, আন্টি সমস্যা আছে আপনাদের বাসায়।
কি সমস্যা আছে এটা তো আমি জানি না আন্টি, তবে সমস্যা আছে। আন্টি বলছেন না আমাদের বাসায় কোনো সমস্যা নেই। তোমাকে কি আমাদের মানে আশেপাশে কেউ বলছে? মানে আমাদের আন্টিদের প্রতিবেশীদের সাথে আন্টিদের অতটা ভালো সম্পর্ক ছিল না, এই কারণে আন্টি এটা আন্দাজ করে বলছিল যে আশেপাশে কেউ বলছে কিনা। তো ও বলছে না আন্টি আমাকে কেউ কিছু বলে নাই, তবে আপনাদের বাসায় সমস্যা আছে, ঠিক আছে, এখন না থাকলেও আগে ছিল। তো আন্টি বলছে না এরকম কিছুই ছিল না। তখন অনেক বলতেছে না হয়তো আন্টি আগে ছিল আপনি হয়তো জানেন না, এরকমও তো হতে পারে। বলছে না আশ্চর্য, আমি জানবো না কিসের জন্য। পরে অনেক হঠাৎ করে বলতেছে যে আন্টি আপনাদের বাসার মানে আমাদের 3 তলার যে ছাদটা খোলা ছাদ, ওই বলছে আন্টি 3 তলার ছাদে একটা গাছ ছিল, ওই গাছের সমস্যা ছিল। তখন আন্টি একদম চুপ হয়ে গেছে, আন্টি আর কিছু বলতেছে না। তো আন্টি ভিতরে চলে গেছে। আর একটু পরে কাজের লোক এসে আমাদের নাস্তা দিল, আমরা নাস্তা খেলাম। তার থেকে যখন উঠে চলে আসবো তখন আন্টিকে বললাম যে আন্টি চলে যাচ্ছি। তো আন্টি আমাদের দরজা পর্যন্ত এগিয়ে দিল। আর তারপর আন্টি বললো যে হ্যাঁ আমাদের বাসার 3 তলায় একটা সুপারি গাছ ছিল, ওই সুপারি গাছের সমস্যা ছিল। তখন অনেক ভাইয়া সারপ্রাইজিংলি এমন একটা কথা বলে আমি শকড। মানে ও বলতেছে আন্টিকে জোর দিয়ে যে না আন্টি আপনাদের বাসার 3 তলায় সুপারি গাছ না কাঁঠাল গাছ ছিল, একটা ওই কাঁঠাল গাছের সমস্যা ছিল। তো অনেকের বাসা ভাইয়া বাগেরহাট, ঠিক আছে। আর আমার এই ঘটনার যেটা কথা বলতে এটা হচ্ছে নোয়াপাড়ায়, ওই আগে পরে কখনো এই এলাকায় আসে নাই। কাঁঠাল গাছটা আমি আন্টি কাছ থেকে শুনতে পারি মানে জানছি যেটা পরে, যেটা ছিল অনেক আগে, অনেক আগে, তখন আমরা কেউই মনে হয় ওই এলাকায় যাইনি। তো অনেকের এটা জানার কথা না। তো আন্টি এটা শোনার পরে আন্টি চুপ হয়ে গেল, আন্টি গেট লাগিয়ে দিল, আমরা নিচে নেমে চলে আসলাম। তো আমরা একসাথে 4 দোকানের দিকে যাচ্ছি, তখন আমি অনেককে জিজ্ঞেস করলাম যে অনি একটা কথা বলতো ভাই, সুপারি গাছ ছিল না কাঁঠাল গাছ ছিল, এটা তুই কিভাবে বুঝলি? তো অনেক আমাকেই বলে যে ও মানে হাসে হাসে আর কি ফেজলামি করে বলে যে আমি টাইম ট্রাভেল করতে পারি, যাবো আমার সাথে, চলো ঘুরে আসি, আমরা মানে টাইম ট্রাভেল করে ঘুরে আসি। তো হ্যাঁ আমার তোর এরপরে আর আমার হচ্ছে গিয়ে সাহস হয়নি, কারণ যেটা নিজে দেখলাম, নিজে একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি, তারপরে আস্তে আস্তে এই যে জিনিসগুলো দেখতেছি হইতেই থাকতেছে, এই জিনিসটা থামাথামি কোনোই নেই। ইভেন ভাইয়া ওর সাথে এখনো সমস্যা হয়। আর হচ্ছে গিয়ে মজার বিষয় হচ্ছে কি ভাই, আমি আমি প্রথম প্রথম চিন্তা করতাম অনেক হয়তো মানুষ না, আমার একটা ধারণা কাজ করতো ও হয়তো অন্য কিছু হয়তো আমাদের সাথে আছে। কিন্তু এই কোরবানির ঈদে ভাইয়া আমি হচ্ছে গিয়ে ওর গ্রামে গেছিলাম, ওর এলাকায়। ওই এলাকাটা হচ্ছে গিয়ে বাগেরহাট সন্ন্যাসী। ভাই আমি ওইখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আহ, এই যে অতি প্রাকৃত যে ঘটনাগুলা ভাইয়া, এটা আপনার আমার কাছে কিন্তু মানে ইউজুয়াল না, ঠিক আছে। কিন্তু ওই এলাকাটাতে ভাইয়া এই জিনিসটা এত ইউজুয়াল, মানে মানুষজন এই যে আপনি আমি ধরেন যে ফ্রি টাইমে বসে থাকলে আমাদের দৈনন্দিন কথা বলি, হ্যাঁ ওখানকার লোকজন কথা বলে এই ভৌতিক বিষয়গুলো নিয়েই। তো এটা মনে হয় ওর লাইফে একটা প্রভাব ফেলতে, ওকে, ঠিক আছে, এগুলোর কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তির এফএম এন্ড ডু ফুর্তি ফুর্তি। প্যাভলন দিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো গিয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে দিয়েই বোঝে। স্যাভলন দিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিকুইড টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। Paytip Radio Money Furti. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুর্তির এফএম, আমি রাখেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, এবং সেই সাথে আমি আরও একবার আপনাদেরকে বলতে চাই যে আমাদের সঙ্গে আরও একজন অতিথি সেখানে হাজির হয়েছেন। আমরা এখন তার কাছ থেকে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম। আমি আসছি মোহাম্মদপুর থেকে, আমার হোমটাউন বরিশালে। জি। আমার নাম হচ্ছে তাসনিফ প্রবীণ। তো ভাইয়া ঘটনাটা হয়েছে যে মানে আমার সাথে আর আমার ফ্রেন্ডদের সাথে আমরা কখনো আর কি মানে এইসব প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করতাম না। তো ভাইয়া
আমার ফ্রেন্ড মানে একটা মেয়ের সাথে রিলেশন করতো, এটা 2017 ঘটনা। আমরা প্রথম যে ঘটনাটা বলেছিলেন সেটা একটু বলে শুনি আমরা। ও আচ্ছা। জি। তো সেটা 2017 ঘটনা। তো আমরা একটা নিউজ পোর্টালে এটা জব করতাম আর কি। আমাদের দেখা যেত যে বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলার ভিতরে যাইতে হতো অনেক দূরে দূরে। তো আমরা একটা নিউজের জন্য বরিশাল জেলার ঝালকাঠি জেলায় যেতে হয় আমাদের, বরিশাল থেকে একটু দূরে। তো ওইখান থেকেও কিছুটা দূরে মানে নদী পার হয়ে উপারে যাইতে হয় আর কি নিউজটার জন্য। তবে আমরা রওনা দিচ্ছিলাম 8টার দিকে। তো আমাদের নিউজটা মানে টোটাল কাজটা কমপ্লিট করতে করতে আনুমানিক রাত তো 11:30 বা 12টা বেজে যায়। তখন আমরা ঝালকাঠি থেকে 12টার দিকে আমরা রওনা দিই বরিশালের উদ্দেশ্যে। তো আমরা যারা বরিশালে থেকে শুনছেন তারা অবশ্যই চিনেন, বরিশাল ডিস্ট্রিক্ট মানে বরিশাল জেলা থেকে মানে ঝালকাঠি যেতে হলে মাঝখানে একটা রোড বাজে, যেটা হলো আমিরাবাদ। জায়গাটা রাত 10টার পরে খুবটা নিরিবিলি হয়ে যায়। দেখা যেতেছে যে ওইখানে খুব মানুষজন, মানে আশেপাশের মানে জঙ্গল, একটা অন্যরকম পরিবেশ। তো গাড়ি-টাড়ি খুব কম চলে, যেই জন্য আর কি জায়গাটা খুব মানে নিরিবিলি থাকে। তো দেখা যাচ্ছে যে ভাইয়া আমরা যখন আসি, তো আমাদের গাড়ির স্পিড ছিল 70-60, ঠিক আছে? তো ভাইয়া আমাদের গাড়ির স্পিডের মানে একটা কুকুর আমি যখন মানে নোটিস করি যে বাঁদিকে, তখন হঠাৎ করে দেখি যে আমাদের গাড়ির স্পিডে একটা কুকুর মানে আমাদের সাথে মানে রানিং আছে। দেখা যায় যে কুকুরটার মুখটা আমাদের দিকে ঘুরানো, মানে আমাদের গাড়ির দিকে। তো ব্যাপারটা দেখার পরে মানে আমি নোটিস করছি, সাথে সাথে আমার ভাইকে মানে বললাম, ভাইয়াও দেখলো হঠাৎ করে, মানে ভাইয়াও বাইক থামাই দিল। থামাই দেওয়ার সাথে সাথে আর কি ভাইয়া বলতেছে যে ব্যাপারটা কিছু না। তো আমরা দেখতেছি কুকুরটা আমাদের ক্রুজ করে, মানে যেটাকে গ্রামের ভাষায় বলে কোলা আর কি, মাঠ ওইটার ভিতরে নাইমা গেল। তো পরে দেখা যেতেছে ভাইয়া, মানে আমার ভাইয়া বলতেছে তুমি ড্রাইভ করো, আমি পিছনে বসে আছি, আর সূরা কালাম যা পারো মোটামুটি একটু পড়তে দেখো, ঠিক আছে? তো ভাই আমি বাইক ড্রাইভ করতেছি তো নর্মালি স্পিডে। তো আশেপাশে ভাইয়া দেখা যেতেছে একটু ঘন জঙ্গল বা মাঠ, ওইখান থেকে মানে আমরা শুনতাছি মানে অনেক মানে একটা বাচ্চার কান্না যেমন হয় বা একটা মহিলার আওয়াজ যেমন হয়, ওই টাইপের একটা সাউন্ড শুনতেছি আমরা। তো মানে আমরা মানে ওই ভাইয়া মানে বলতেছি যে ভয় পাও না, তুমি গাড়ি ড্রাইভ করতে থাকো, মানে বাইক ড্রাইভ করতে থাকো। তো আমরা বরিশালে আসি, তো রাত্র আইসা পৌঁছাই। তো আমাদের আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কিছুদিন পরে আর কি দেখা যেতেছে যে ভাইয়া তার 7-8 দিন পরে ওই ভাইয়াটার সেম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ভাইয়ার মানে হাতে অনেক ফ্র্যাকচার হয়, মানে হাতটা ভেঙে যায় এক পর্যায়ে। পরে আর কি এখন পর্যন্ত ভাইয়ার ওই হাতটা আর কি ঠিক হয় না ওই জায়গাতে। এইটা ছিল ভাই আমার একটা ছোট্ট একটি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। তারপরে আপনার ঘটনায় যাবো। আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম আসসালাম। আমি ধানমন্ডি জিগাতলা থেকে আসছি। আমার নাম রাসেল গাজী। জি। তো আমার ঘটনা হচ্ছে 2 বা 3 সালের। আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো আমরা থাকতাম ধানমন্ডি, ওখান থেকে আমরা জিগাতলা ট্রান্সফার করি আর কি, জিগাতলা যাই। ওই জায়গায় আমরা যে বাসাতে ভাড়া নিয়েছিলাম ওটা ছিল 3 শেড বাসা। আর বাসাটা ছিল এরকম আর কি, বাসায় ঢুকতে গেলে একটা বড়ই গাছ পড়তো, তারপরে একটা গাড়ির গ্যারেজ, তার পাশে একটা রুম ছিল আমাদের। তো ওইখানে যখন আমরা বাসাটা ভাড়া নিতে যাই, তো ওই বাসার আশেপাশের লোকজনরা বলতেছে, দেখেন আপনাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তো এই বাসাটা আপনারা ভাড়া না নিলেই পারেন, কারণ এই বাসাটা অনেক খারাপ। এমনি তো গলি তো আর ওই এলাকাটা তখন অনেক শুনশান ছিল আর কি, নীরব ট্যানারি এলাকা। তো তো তারপরে যেহেতু আমরা যাবেন নতুন, সো আব্বু বাসাটা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার পরে আমরা যখন ওখানে থাকতে শুরু করি, তখন থেকেই মূলত প্রবলেম আমরা ফেস করতে থাকি। যেমন আমরা দেখতাম যে আমরা রাত্রেবেলা ঘুমিয়ে আসি, তো রাতের বেলা টিনের উপরে কেউ হয়তো বা টিন পাড়াইতেছে এমন হয়তো। আবার গাড়ির গ্যারেজটা যেটা ছিল সেখানে গাড়ি রাখা, বাট রাত্রেবেলা দেখা যায় 2টা-3টার সময় গাড়ির গ্যারেজের ভিতরে কেউ গাড়ি একবার সামনে নিতেছে, একবার ব্যাকে নিতেছে, আবার হর্ন মারতেছে, এই ধরনের আওয়াজ পাওয়া যেত। তো একদিন রমজানের সময় আব্বু ডিউটি করে আসতেছে, কারণ আব্বু টেলার্সে জব করতো। তো রাতের বেলা কাজ শেষ করে আস্তে আস্তে 2টা-3টা বাজে। তো এরকম 2টার দিকে আব্বু যখন অফিস থেকে আসতেছিল বাসায়, তো আব্বু গেটের বাইরে থেকে দেখতে পাচ্তেছে যে আমাদের যে বাসার গেটটা, সেটার সামনে একটা সাদা কাপড় পরা আর কি একটা ছায়ার মতো বসে আর কি কোনো একটা কিছু করতেছে। সো আব্বু তখন আর বুঝতে পারেনি, যখন একটু সামনাসামনি আসছে, মোটামুটি বাসার গেটে থেকে একটু সামনাসামনি, তখন আব্বু দেখলো ওখানে আর কিছু নাই, বাট আমাদের গেটের সামনে কিছু কাচের ধুরা পড়ে আছে। তো আব্বু তখন চিন্তা করলো যে এগুলা যদি এখন ওদেরকে ডাক দিয়ে ওঠার জন্য, তাহলে ওরা বাইরে আসলো, তো ওদের তা কাটতে পারে। তো আব্বু নিজে ঝাড়ু টাড়ু দিয়ে ওগুলো পরিষ্কার করলো।
পরিষ্কার করার পর আব্বু বাসায় আমাদেরকে ডাক দিল, তো আম্মু উঠলো, আম্মু জিজ্ঞেস করতেছে যে এগুলো এই জায়গায় কে পালাইছে, তো রাত্রেবেলা কাচের গুঁড়া। তো আম্মু বলতেছে এগুলো তো আমরা কেউ করি না, আমি ঘুমানোর সময় তো সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে ঘুমাইছি। তো এমন চলার পর এরকম আরো অনেক প্রবলেম হয়ে থাকে, যেমন আমরা মনে করেন রাত্রেবেলা ঘুমাইতেছি, ওই যে আমাদের দরজায় নক করে, আমাদের পানির ট্যাঙ্কি রেখে অটোমেটিক কারা জানি পানি উঠায়, কল ছেড়ে দেয়। এমন প্রবলেমের কারণে আব্বু ওই মাসেই পরে রুম না করে দেয়। তো আমরা তার বাসে আরেকটা বাসা ভাড়া নেই, কিন্তু ওই বাসার সাইডে আরেকটা বাসা ছিল, যে বাসায় একজন ডক্টর ফ্যামিলি থাকতো, তাদের একটা নিউবর্ন বেবি ছিল। তো এরকম রাত্রেবেলা ওনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে আসবে, তো তারপরের দিন সকালবেলা হঠাৎ বেবিটা মারা যায়। তো আসলে মৃত্যুটা নর্মাল মৃত্যু হতে পারতো, বাট ওখানে আমার দাদিও গেছিল বেবিটাকে দেখতে, তো যাই দেখে যে বেবির শরীর পুরো নীল নীল আর কি, ছোপ ছোপ হয়ে আছে, নীল নীল দাগ। তো পরে যেহেতু ডক্টর ফ্যামিলি, তারা বাচ্চাটাকে নিয়ে মেডিকেলে যায় দেখার জন্য যে আসলে প্রবলেমটা কি। যদি রাতের বেলা আর কি বাবা মার মাঝখানে যেহেতু শুইতে, হয়তো বা চাপেও মারা যেতে পারতো। বাট যখন ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর তখন দেখে যে বেবির শরীরে কোনো রক্ত নেই, বেবির শরীরে কোনো রক্ত নেই। তারপর ওনারা যখন জানাজা দিবে, তখন হুজুর বলতেছে যে জানাজা দেওয়ার আগে আমি বেবিটাকে একটু দেখবো ভালো করে। তো হুজুর তখন দেখে যে বাচ্চার হাতের ভিতরে সাপে কামড় দিলে যেমন একটা চিহ্ন থাকে দুইটা, ঠিক অমন একটা কামড়ের দাগ আছে। তো জানাজা টানাজা দেওয়ার পর ওই হুজুরই আমাদের এই বাসায় ওই বাসায় আসার পর বলতেছে যে, আমার কি ডাক্তার যে ছিল ওনারা বলতেছে যে আপনার ওয়াইফ এই গাছের নিচে যাওয়ার সময় এই জায়গায় যে খারাপ জিনিসটা থাকে, ও নাকি ওখানে বসে বসে চুল আসতেছিল। সো এই চুলে পাওয়া যাওয়ার কারণে নাকি ওই জিনিসটা নাকি আর কি মাথায় নাকি ওনার ব্যথা পায়। তো এই জন্যই এই বাচ্চাটাকে মাইরে ওনার এটার প্রতিশোধ দিল। এটা ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং তারপর একটা অডিও ক্লিপ শুনে আসবো এবং তারপরে আমরা আমাদের পরবর্তী ঘটনাগুলো যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। ফুর্তি। তারপর দিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক্রুপ টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্যাক টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। পিরিয়ডের দিনগুলোতে প্রথমে বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার শক্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি তারপর দিয়ে এলো ওয়েটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক্রুপ টুইঙ্কেল বেবি ডাইপার। হেসে খেলে বেড়ে উঠবে আপনার আদরের লিটল স্যাক টুইঙ্কেল বেবি ডাইপার। শুরুটা হোক যত্নে। Radio Furti 88 FM. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলা থেকে বলছি। কোনো একটি পার্টিকুলার কারণে আমি আমার নামটি এবং গ্রামের নামটি বলছি না, কারণ বললে হয়তো অনেকেই চিনে ফেলবে। তো আসলে বলতে এখানে স্টোরি শুনতে শুনতে আমি এতটা মগ্ন হয়ে যাই যে আসলে কখনো যে নিজের স্টোরিগুলো বলবো সেরকম সময় হয়ে ওঠে না। আমি ভূতেসিনেমার বড় একজন ফ্যান। ভূতেসিনেমা আমি 2011 সালের পর থেকে আমার কোনো এপিসোড মেবি বাদ নেই। আমার যতটুকু মনে আছে আমি সবগুলো এপিসোডই শুনেছি, রাত্রে গিয়ে হোক, একা একা হোক, ডাউনলোড দিয়ে হোক শুনি। তো যাই হোক, আমি আজকে যে ঘটনাটি বলবো খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আমি সেটা প্রথম নিজের চোখে দেখেছি যে জিন পজেস্ট করে মানুষকে। যদিও আমাদের পরিবারে অনেক ঘটনা আছে এরকম, বা এমন কিছু আছে যে আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি বা করেছি বা সাফার করছি, তো সেগুলোর কথায় নাই যাই। এটা আমার প্রথম স্টোরি ফুটেজে পাঠাচ্ছি। তো জানো, যেটা নিজের চোখে প্রথমবার দেখেছি সেটাই আসলে আমি বলে যাচ্ছি। ঘটনাটি ঘটে ঠিক আমার সালটা মনে নেই, 2007-6 কি 7-এর ঘটনা। আমি তখন 7 হয়তো বা 20, এতটুকু আমার মনে আছে। তো আমরা ঈদে আসতাম দাদি বাড়িতে। আমরা মেইনলি থাকতাম সাতপুরে আব্বুর জবের কারণে। দাদি বাড়িতে বেড়াতে আসতাম প্রতি ঈদে। এছাড়াও যদি কখনো কোনো ভ্যাকেশনে আসা পড়তো সেটা হচ্ছে আমের সময়। আমরা সবাই জানি যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। তো বেসিক্যালি আমার দাদি বাড়িতেও
আম আছে, আম গাছ আছে। যার কারণে আমাদের প্রতি বছরই আসা পড়তো আমের সময়। তো সেবারও বেসিক্যালি আমের সময় আমরা আসি। আমের সময়টা এমন ছিল যে আম প্রায় শেষের দিকে, সিজন প্রায় শেষের দিকে। তো নরমালি আমাদের চাঁপাইনবাবগঞ্জের বাড়িগুলো যেরকম হয়, আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি যে একপাশে দোতলা হয়, চারপাশে স্কোয়ার শেপে বাউন্ডারি থাকে। বাউন্ডারি গুলো অনেকটা বারান্দার মতো। চারদিক দিয়ে যে বৃষ্টির সময় উঠানে না নেমে আমরা ফুল বারান্দাতে ঘুরে ঘুরে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবো। এখানকার সব বাড়িগুলো এরকমই। তো আমরা শখের বশত যেহেতু আসতাম গ্রামে বেড়াতে, তো দেখা যেত যে আমরা আসলে অনেক আমাদের চাচি বা গ্রামের যারা আছে তারা এক জায়গায় একত্রিত হতো, আসতো। বাসার বাইরে আম গাছের নিচে সবাই দাঁড়িয়ে গল্প করতো। আমাদেরও ভালো লাগতো। বেসিক্যালি আমার দাদিদের একটা আম গাছ ছিল। ওই গাছটার আম অনেক সুস্বাদু ছিল। যার কারণে ওই গাছের ডাল অনেকে কেটে নিয়ে কলম করতো। তো দাদির বাড়ির পাশে আবার দাদির বোনের বাসা আছে, তাদেরও অনেক আম গাছ। কিন্তু আমার দাদিদের এই আম গাছটার ডাল নেওয়ার জন্য আমার দাদির বোন আসে। সময়টা হয়তো দুপুর 12টা 12:30 নাগাদ। আমরা ওই গাছের নিচে 3-4 জন কি ছিলাম। আমার দাদি গাছের ডাল নেবে শুয়েছিল। আমার মা ছিল, চাচি ছিল, আরো 2-1 জন ছিল। গাছের ডালগুলো কিন্তু অনেক উঁচু হয় না। চাপার যে আম গাছগুলো হয় নর্মালি সেই গাছের ডালগুলো কিন্তু মাটি থেকে ধরা যায়। তো গাছের ডাল আমার এই দাদি কাটবে বলে একটা বড় দা নিয়ে আসে। দা নিয়ে এসে ওদের সাথে গল্প করতে করতে গাছের ডালে এই একটা কোপ দিয়েছে ডাল কাটবে বলে, অমনি তার হাত থেকে দাও মানে যেটাকে বলি গুটি বা দা, সেটা হাতে ছিল, সেটা ছুটে পড়ে যায়। আর পড়ে যাওয়া মাত্রই দাদিকে আমরা দেখি যে মানে নিজের ডান হাত পা হাত মানে অনেক মানে জোরে চেপে ধরেছে আর বলছি আমার জ্বলে গেল, আমার করে গেল, আমাকে মারছে, এরকম চিৎকার করছে। অথচ আমরা ওখানে সবাই দাঁড়িয়ে করছি, তাতে কেউ ধরছে না, কিছুই করছে না। সে একা একা চিল্লাচ্ছে আর চিৎকার করছে, বলছে যে আমার কাজ মেরে গাছ। তো পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, তার পুরো 2 হাতে মানে আমাদের বাহু বই সে জায়গায় লম্বা লম্বা আঁচড়ের দাগ, আর বড় বড় আঁচড়ের দাগ হয়েছে যে মানে মনে হচ্ছে যে আমি বড় লোক দিয়ে আঁচড়ে দিয়েছে তাকে। আসলে কাকুটা যে মনে হচ্ছে যে আমাকে মেরে ফেললো, আমার চলে যাচ্ছে, এমে যাচ্ছে, আমাকে ধরো। এই অবস্থায় ওটা চিৎকার করতে করতে বাসার থেকে চলে। আমারও তার যেতে যাই, আমি দেখি সে তার রুমে ঢুকে মাটিতে বসে গেছে, মানে স্লোলে ওরা বসে খেতে কতটা প্রশ্নের সংঘাত অনেকটা ফের মতো রয়েছে। তো সবাই তাকে দৌড়ে মাথায় পানি দেওয়া শুরু করে, গা হাতে পানি ছিটাচ্ছি। এমন সময় চলে হেসে ওঠে, হেসে হেসে সে বলতে থাকে আমরা ওইখানে গাছের ডালে বসেছিলাম, ও আমাকে মারলো কেন, ও আমাকে দা দিয়ে মারলো কেন, আমার গা কেটে গেছে, আমার গা কেটে গেছে, মারলো কেন। চলো বুঝতে আর বাকি হলো না। দেখে নাকি সেটা ভর করেছে বা যেটা আপনি ডানের পাশে 2 চান্সে চলেছে। তো আমরা সব রকম হতভম্বর মতো দাঁড়িয়ে আছি যে কি বলবো, কথা কি হলো তাদের সাথে। আমি তো একদমই এসব কখনো দেখিনি। তো আমার কাছে বিষয়টা আরো বেশি অবাক করছিল। তো সবাই বলা বলি করতে শুরু করলো যে তাকে ধরেছে, তাকে চৈতালিকে ধরেছে। আমি এখন তো চৈতালিকা কি, সবাই বলে এই চৈত্র মাসে সে এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায়। এখানে জিন আই থিঙ্ক। তাকে সব লোকজন জিজ্ঞেস করে তুমি ওকে কেন ধরেছো, কেন ধরেছো। তো সে বলে যে আমি গাছের ডালে বসেছিলাম, সে আমাকে দা দিয়ে মারলো কেন, আর তাকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো, আমার গা কেটে। কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগছিল। বাট সে তাকে সবাই অনেকভাবে পৌঁছানোর চেষ্টা করে তুমি কে, কোথা থেকে এসেছো। সে একে একে বলতে শুরু করে যে আমি এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়াই, চৈত্র মাসে ঘুরে বেড়াই চৈতালি। আমি গাছে বসেছিলাম, আমাকে সে কেন দা দিয়ে মারলো, আমি তাকে ছাড়বো না, তাকে আমি অনেক কষ্ট দিব, এসব বলা বলি করতে থাকে। আমি দেখলাম যে কিছুক্ষণের মধ্যে সে তাদেরকে ছোট ছেলে এসে বলে তোমার মাকে ছেড়ে দে, কি লাগবে তোকে দিচ্ছি, তোমার মাকে ছেড়ে দে। তখন সে বলে যে না আমি তো ছাড়বো না, সে আমাকে মারলো কেন।
আমি তো ছাড়বো না। আমার গায়ে আঘাত লাগলো কেন? আমার রক্ত বের হচ্ছে, আমি তো ছাড়বো না। কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগলেও সবাই বুঝতে পারলো যে না, যে করে হোক একে ছাড়াতে হবে, এ তো আরো কষ্ট দিবে। এদিকে দাদির গায়ে এক এক করে এক আঁচড়ে দাগ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই মুহূর্তে এখন দাদির মা তখন দিকে ছিল, তো দাদির মা আসে। এসে দাদির মা সামনে বসা মাত্রই সে চুপ করে যায়, কোনো কথা বলে না। আসলে আমাদের কোনো আইডিয়া ছিল না যে দাদির মা পবেক ছিল আগে থেকে, এবং যে জিনিসটা তাকে আসল করেছে, দাদির মা তাকে চিনি। বড় মা হয় আমাদের, বড় মা তাকে চিনি। ও বড় মা বললো, তুই তো আমার বাড়ির পাশের গাছেই থাকিস, তুই আমার মেয়েকে ধরেছিস কেন? ওকে সেরাইতে তো কি লাগবে বল, এ দিচ্ছি। যেতে না ছাড়িস তোকে অনেক বেশি কষ্ট আমি দেব। আমি জানি না আসলে কি কষ্ট দেয়া নেয়ার কথা হচ্ছে, মানে আমি শুধু দেখছিলাম যে দাদির গায়ে আঁচড় পড়ছে আর দাদির ভয়েস নিয়ে নিচ্ছে। দাদির ভয়েস চেঞ্জ করে করে কথা বলছে। সে বারবারই জেদ করতে থাকে, না সে কিছুতেই ছাড়বে না, সে দাদিকে মেরে ফেলবে, সে কষ্ট দিবে। আমি তারপরে মানে এতটা ভয় পেয়েছিলাম যে আমি আসলে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিলাম না। আমি তারপরেও মানে কি ভেবে দাঁড়িয়ে থাকলাম আমি জানি না। ওই তাদের মা মানে বড় মা কি যে করলো বা কি সূরা পড়েছে, না কোনো দোয়া তাবিজ করেছে আমি জানি না। সে শুধু বলল, এখনই এখান থেকে চলে যাবি, তো যাওয়ার সময় বাড়ির পিছনে আম গাছের ডাল ভেঙে দিয়ে যাবি। যদি তুই না যাস তাহলে তোকে আমি কেমন তোর ক্ষতি করবো। কথাটি শোনার পরে আমার দাদি বললো যে আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ধার দিত না, তাকে প্রবেশ করা হয়েছে, সে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এর শোধ আমি তুলবো। এটা বলে সে চলে গেল। চলে যাওয়াটা আসলে চলে গেছে, আমরা কিভাবে বিষয়টা বুঝলাম, মনে হলো রুমের ভেতর থেকে খুব জোরে একটা বাতাস জানালা থেকে বের হয়ে ফেলো, যেটা সবাই দেখেছে। জানালার পর্দা সরে গিয়ে অনেক জোরে একটা বাতাস বের হলো, আর পেছনে বাসার পেছনে দেখলাম যে ডাল ভেঙে পড়ার শব্দ। সবাই দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ গাছের ডালটা ভেঙে পড়েছে, তার মানে তাকে যে বলা হলো যে গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাবি, সে চলে গেছে। তো আমার জীবনে আসলে দেখা ওটা একটা প্রথম প্যারানর্মাল ঘটনা, যেটা আমি নিজের চোখে দেখেছি। যে কারণে নেওয়ার সাথে শেয়ার করলাম নিতেছে নিয়ে। জানি না স্টোরিটা কেমন হয়ে আপনাদের কাছে কেমন লাগতে, আমি অনেক অনেক গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু মনে হলো যে একটা স্টোরি আমিও পাঠাই। তো যাই হোক, ভালো থাকবে। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একটু বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুডকেটেড এফএম, আমি রাতেল আছি সাথে, এবং চমৎকার অডিও ক্লিপ শুনলাম আমরা। এসকে ঘোষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টুকু শেখ, এখনো লিখলেন, ইমেলটা অনেক ভয়ের ছিল, ফার্স্ট ইমেইলের কথা বলছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এজারাজ, মিস মেহজাবিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জুলহাস নেইমার কাতার থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন মইনুর সাগর। এছাড়াও এমডি আব্দুল্লাহ আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তপু ওম আছেন, আমাদের সঙ্গে জান্নাত খান আছেন, নূর আলিফ অন্তর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমানুল্লাহ আকাশ আছেন আমাদের সঙ্গে, সিয়ামুর রহমান আছেন আমাদের সঙ্গে, এমডি হাসান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এ আর বাইজিদ আছেন, এ আই দীপ আমাদের সঙ্গে আছেন, মইনুর আমাদের সঙ্গে আছেন, ফয়সাল খুশি আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, বিল্লাল খান শুভ আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এ আর বাইজির পপু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সিফাত বিন কাদেরি আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের যে পেজটা রয়েছে ভূত এফএমের, সেখানে দেখতে পাচ্ছি টিয়ানা রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবির পাঠান আছেন আমাদের সঙ্গে, পাজ্জাত হোসেন শোভন আছেন আমাদের সঙ্গে, আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আলী আসগার ভোলা থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে রেকর্ডটা ভালো লাগেনি জাবেরের, আমাদের সঙ্গে আছেন এমডি রাফেল খান। আমাদের নির্বাচন সবকিছু মিস দেওয়া যায়, কিন্তু ভূত এফএম মিস দেওয়া যায় না। সিঙ্গার হৃদয় লতা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মাহবুবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আহমেদ শাকিল, ব্ল্যাঙ্ক মামুন হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সুভাষ রয়
আছেন আমাদের সঙ্গে এমডি মামুন হাসান আহমেদ, শাকিরের নাম মনে হয় আমি পড়েছি, জারিফ অফ বয় আমাদের সঙ্গে আছেন, আর যে কাউসার আমাদের সঙ্গে আছেন, ম্যারিয়ান সজীব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাকিবুল হাসান শুভ, এছাড়াও এমডি সাইদি আমাদের সঙ্গে আছেন, এমডি সাফিউজ জামান আমাদের সঙ্গে আছেন, ইমরান খান আছেন আমাদের সঙ্গে, তাশিক রহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ শাকিল শিশির মন আছেন আমাদের সঙ্গে, সাব্বির আহমেদ জনি আমাদের সঙ্গে আছেন, ইনজামাম সামি আমাদের সঙ্গে আছেন, সুদীপ্ত, এছাড়াও আছেন তানজিয়ান খান আরিদ্র, আহমেদ শাকিল, হোসাইন এরশাদ আমাদের সঙ্গে আছেন, আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মালিক আহমেদ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এই পেজটিতে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আশা করছি পুরোটা সময় আপনারা এনজয় করেছেন, এবং যদি এতটুকু এনজয় করে থাকেন তাহলে আমরা আসলে সত্যি অনেক খুশি হব। আমাদের সঙ্গে আছেন এমডি, আমাদের সঙ্গে আছেন হৃদিতা আদর প্রিমা, এবি বকুল আমাদের সঙ্গে আছেন, সাব্বির হাসান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইট স্টোরি, সাকিব আদমান ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্নিগ্ধা আর আরিন আমাদের সঙ্গে আছেন, লাবণী ইসলাম লাবণী নোয়াখালী থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত হোসেন লাভ ইউ ভূতাফেম লিখেছেন তিনি, নুসরাত তাবাসসুম ইভা আমাদের সঙ্গে আছেন, এবং এমডি কবির আমাদের সঙ্গে আছেন, রিদওয়ান মারুফ আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও চয়ন রয়, হুমায়রা আরিফিন আমাদের সঙ্গে আছেন রাহাত হাসান, স্টোরি ভালো লেগেছে, প্রিন্স বাবুন মহাখালী থেকে আমাদের সঙ্গে আছেন, মামুন আকাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি বাপ্পি আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং তাসলিমা তুষি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মদিনা মনোয়ারা, সজীব তারওয়ারা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি রাকিব হোসেন, সিরিয়াসলি আই লাভ দিস প্রোগ্রাম লিখেছেন তিনি, আমাদের সঙ্গে আছেন রাসেল তালুকদার সিলেট থেকে, এছাড়াও আছেন ইনকমপ্লিট জেবিন তানিয়া আমাদের সঙ্গে আছেন, ফারজানা খান রিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ম্যারিয়ান রেনাতা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে এনজয় করেছেন, আর ভালো লেগেছে আপনাদের। যদি এতটুকু ভালো লাগা দিতে পারি সেটাই আমাদের সার্থকতা, এবং আমরা সেটাতে অনেক বেশি আনন্দ বোধ করব। আপনাদেরকে জানিয়ে দিয়েছি কথা হবে আবারও আগামী শুক্রবার। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করতে চাই। কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে থাকবেন। যেটা জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকুন। আমাদের দুটো পেজ, যেটা ভূত এফএমের ফেসবুক পেজ, এবং আমাদের সাথে যেটা আমাদের যে রেডিও ফুর্তির পেজ, কে দুটো পেজে সারা সপ্তাহ জুড়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন। মেসেজ পাঠান আমাদেরকে, যে মেসেজগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, এবং আপনাদের সম্পর্কে জানবো, এবং আপনারা মেসেজে যা কিছু বলার বলতে পারেন, ইমেইলেও বলতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। তারা